আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? বহুদিন পর তোমাদের সাথে দেখা। একদিন ছুটি হয়েছিল আর কি। আমি এখন মোটামুটি সুস্থ। ইনশাল্লাহ আমরা খুব চমৎকার একটা ফোর্স নিয়ে সামনে এগিয়ে যাব। জি, ওয়ালাইকুম সালাম, আদাব। সবাই ভালো আছো তো না? তোমাদের আমি একটা গার্ডিয়ান মিটিংয়ের জন্য, গার্ডিয়ান লাইভের জন্য গ্রুপের মধ্যে পোস্ট দিয়েছি। চেষ্টা করবা তোমাদের গার্ডিয়ানদের রাখতে। শোনো, তোমার ব্যাপারে আমরা কোনো নেগেটিভ কথা বলবো না। তবে তোমরা যদি চাও তোমাদের বেটারমেন্টের জন্য কি কি করা উচিত গার্ডিয়ান লেভেল থেকে, সেই জিনিসগুলো আমি ইনসাইট দেবো তাদেরকে। কেমন ইনসাইট? আমি দু একটা জিনিস বলে রাখি। যেমন তোমার পড়ার রুমের ক্ষেত্রে তোমার গার্ডিয়ান তোমাকে কি হেল্প করতে পারে, যে তোমার পড়ার রুমের এনভায়রনমেন্টটা কেমন হওয়া উচিত। দুই নাম্বার হচ্ছে যে তোমার জন্য আসলেই কোনো ছুটির দিন রাখছে কি না, এটা স্পেসিফিক করে দেওয়া উচিত, যে শুক্রবারে আমার ছেলে কোনো পড়াশোনা করবে না। হ্যাঁ, তাহলে বাকি দিনগুলোতে যেন একটু গুরুত্ব দেয়। কোন সময়টা যদি খেলাধুলা করে, ঠিক কোন সময়টা তোমার গার্ডিয়ান তোমাকে খেলাধুলার জন্য অ্যাক্সেস দিবে এবং দেওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। পাশাপাশি তোমার ডিভাইসের ক্ষেত্রে, তোমার ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে, তোমার মোবাইলে কোন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে, গুরুত্ব দিবে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তোমরা যদি চাও আসলেই তোমাদের গার্ডিয়ান লেভেল থেকে তোমাদের কোনো উন্নতি হোক, গার্ডিয়ান লেভেল থেকে কোনো সাপোর্ট চাও, আমি এইটা এনশিওর করব আমার দিক থেকে। এবং আমি পার্সোনালি চাই তোমরা সব গার্ডিয়ানকে নিয়ে আসো। কথা বলতেই হবে ব্যাপার এমন না। যেমন আমি আমার গার্ডিয়ান মিটিংয়ে কখনো আমার বাবা মাকে নিয়ে যাইনি, দুটো কারণে। এক নম্বর হচ্ছে আমার সবসময় মনে হতো আল্লাহ কি থেকে কি বলে ফেলে, আমার টিচার কি ভাবে। টিচাররা কিছুই ভাবে না। আর দুই নম্বর হচ্ছে যে তারা কখনো অভ্যস্ত না এই ধরনের জিনিসগুলাতে। আমার বাবা জীবনে একবার স্কুলে গেছিল, গিয়ে স্কুলের টিচারদের থ্রেট দিছে, আমার ছেলেকে আমি স্কুলে পড়াবো না, বুঝছো? আমার ছেলেকে স্কুলে পড়াবো না, আমার নিয়ে গেছে সাথে করে। আমি তো খুব খুশি, পড়ালেখা বন্ধ, আরাম। তো তারপর স্কুলের টিচাররাও আসছে, স্কুলে যারা আমার ফ্রেন্ড তারাও আসছে। কেন থাকবি না, কেন থাকবা না? কেন? কারণ আমি ওই স্কুলের স্কুল ফার্স্ট ছিলাম। মানে 6 থেকে 10 পর্যন্ত যে পরিমাণ মার্ক হইতো পরীক্ষা শেষে, সবচেয়ে বেশি মার্ক পাইতাম। এই জন্যই আমার বাড়িতে টিচাররা চলে আসে, এবং আমার বাপের ওইটাই আর কি থ্রেট, আমার ছেলে স্কুলে পড়বে না। কেন পড়বে না এটা ভিন্ন ইস্যু, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। তো গার্ডিয়ান থেকে রোল প্লে করা উচিত। হ্যাঁ, পড়ালেখা এটা একার ব্যাপার না, পড়ালেখায় দুইটা জিনিস লাগে। একটা হলো ইকোসিস্টেম লাগে, এবং এই ইকোসিস্টেমে যারা তোমার লাইফে আসলে গুরুত্ব বহন করতে পারে সেই মানুষগুলো থাকে। তো আমি লাইভে এই জিনিসগুলোই তোমাদের গার্ডিয়ানদের সাথে কথা বলবো। এবং তোমরা যদি চাও তোমাদের গার্ডিয়ান কোনো প্রশ্ন করতে চায়, তোমরা ফিক্স করে দিও যে স্যার ভাইয়াকে এই কোশ্চেনটা তোমরা কইরো, এটা তোমরা কইরো। এখন তোমরা আমাকে বলো যারা লাইভে আছো, তোমরা তোমাদের গার্ডিয়ানকে লাইভে নিয়ে আসবা কি না। আমি মিনিমাম 100 জন গার্ডিয়ান চাই, মিনিমাম 100 জন। আমি এটা ফেসবুকে পোস্ট দিতে চাই যে আমার লাইফে আমি ফার্স্ট গার্ডিয়ান মিটিং করছি, গার্ডিয়ানরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, এটা আমার মান সম্মানের বিষয়। কারা কারা এই জিনিসটাকে মানে ইনশিওর করো বলো? আমি বাইরে থাকি, সমস্যা কি? তোমার বাসার সাথে কথা বলো, কথা বলে লাইভে আনার ট্রাই করো। ভাই, কবে কবে করবেন গার্ডিয়ান মিটিং? এই গ্রুপের মধ্যে দেখো না কেন ইসমাইল চালে? বৃহস্পতিবার না? ফার্স্ট রমজান হলে পারবো, রমজানের সময় আমরা এটা করব। হ্যাঁ, 14-15 দিন পর পর আমরা গার্ডিয়ান মিটিং করব। তোমাদের, তোমরা তো ফোন দিয়ে তো, তোমরা তো লাইভের মধ্যে তো আমার সাথে এমন করে কথা বলা যে ভাই এইটা কি, এইভাবে কথা বলো। এবং তোমাদের গার্ডিয়ানরা যখন কথা বলে খুবই পোলাইটলি কথা বলে, স্যার এইটা কি। হ্যাঁ, তো তোমাদের থেকে তোমাদের গার্ডিয়ানরা বেশি ভদ্র। অনেকে মেসে আসো, সমস্যা নাই তো। যদি মেসে থাকো, যদি পারো, তাহলে আমরা একটা লিঙ্ক দিব, তোমার গার্ডিয়ানকে বলবো যে এই লিঙ্কে অ্যাড হয়ে যাও। যদি না না বোঝে, সমস্যা নাই, পরে আবার গার্ডিয়ান মিটিং হবে, সে সময় অ্যাটেন্ড করবা। বাট এই গার্ডিয়ান মিটিংয়ে থাকো, এই গার্ডিয়ান মিটিংয়ে থাকো, তুমি থাকো অন্তত। ওকে? আমি থাকবো হোস্টেলে, আব্বু থাকবে বাসায়। ভেরি গুড, বাসা থেকে জয়েন করবে, না পারলে সমস্যা নেই। অন্তত যারা বাসায় থাকবা তারা যেন গার্ডিয়ান মিটিংয়ে অ্যাড হয়। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট যে টপিকগুলো পড়াচ্ছিলাম, সেখানে ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে একটু কথা আছে, বুঝছো? তো এগুলো আমি রিডিং পড়াবো। রিডিং পড়ার সময় তোমরা শুধু একটু খেয়াল রাখবা যে কোন জিনিসগুলোর দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। খুব সহজ, হ্যাঁ, খুব সহজ। মনে রাখবা, ব্যাকটেরিয়ার নাম যদি কখনো দেয়, মোটামুটি জেনাস এবং স্পেসিস দুটোই থাকবে। তাহলে দুইটা দ্বিপদ নাম থাকবে না মুহিম? দ্বিপদ নাম থাকবে। যেমন এই যে দেখো, ব্যাকটেরিয়ার নাম দেখেই বোঝা যায়। ওকে, প্রশ্ন হলো ভাইয়া যদি একটা থাকে,
এমসিকিউতে যদি একটা থাকে কেমনে বুঝবো এটা ব্যাকটেরিয়ার নাম? খুবই সিম্পল, ইটালিক থাকবে। যেমন অ্যাজোটোব্যাক্টর যদি থাকে তাহলে এরকম ইটালিক থাকবে, অ্যাজোটোব্যাক্টর এরকম ইটালিক থাকবে। তাহলে আইদার শুধু জেনাস যদি থাকে তোমার এমসিকিউতে ইটালিক থাকবে, আর জেনাস স্পেসিস একসাথে থাকলেও ইটালিক থাকবে, দেখে বুঝবা। আচ্ছা, প্রথমেই আসি ব্যাকটেরিয়ার উপকারিতা কি, মানে ব্যাকটেরিয়া থেকে আমরা কি কিভাবে উপকার পাই। সব পড়াবো না আমি, বাট কিছু জিনিস দেখিয়ে দেয়। দেখো, অ্যান্টিবায়োটিক তৈরি, ওকে, ঔষধ তৈরি। তোমাকে যদি বলা হয় বলো তো সাবটিলিন অ্যান্টিবায়োটিক কোত্থেকে আসে, তুমি বলবা ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, বলবা? এমসিকিউতে সুন্দর করে দেওয়া আছে, বেসিলাস সাবটিলিস, নাম দেখে বোঝা যাচ্ছে এখান থেকে সাবটিলিন নামক অ্যান্টিবায়োটিক আসে, তাই না? আচ্ছা, পলিমিক্সিন বলে অ্যান্টিবায়োটিক কোথা থেকে আমরা পাই? পলিমিক্সিন অ্যান্টিবায়োটিক কোথা থেকে পাই? খুব সিম্পল, এই দেখো পলিমিক্স যা আছে ব্যাকটেরিয়ার নামে, সিম্পল, রাইট? আচ্ছা, প্রতিষেধক টিকা তৈরি, ওকে, এই যে দেখো ডিপিটি, ডিপিটি, এগুলো হচ্ছে ভ্যাকসিন, একসাথে থাকে, ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটানাস। দেখো ডিতে হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, তাহলে ডিপথেরিয়া প্রতিরোধ করে এটা। বর্ডেটেলা পার্টুসিস, পার্টুসিস হচ্ছে হুপিং কফ, বুঝছো? হুপিং কফ, কাশি এক ধরনের, কাশি এক ধরনের, চাবুক সপ সপ করে যেমন আওয়াজ হয় এই ধরনের একটা আওয়াজ হয় আর কি এই ধরনের কাশিতে। তো বর্ডোসেলা পার্টুসিস, এখান থেকে আমরা পার্টুসিস বা হুপিং কফের ভ্যাকসিন তৈরি করি। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, নাম দেখে বলো তো এখান থেকে আমরা পলিমিক্সিন পাই, নাকি কলেরার ভ্যাকসিন পাই, নাকি টিটেনাসের ভ্যাকসিন পাই? কি পাই? টিটেনাসের ভ্যাকসিন পাই আমরা। তাহলে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এই ভ্যাকসিনগুলা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, বর্ডেটেলা পার্টুসিস এবং ক্লোস্ট্রিডিয়াম টিটেনি নামক ব্যাকটেরিয়া থেকে আমরা পাই, নাম দেখে বোঝা যাবে। তোমরা কি জানো যে নাইট্রোজেন সংবন্ধন মানে কি? বায়ুমণ্ডলে কিন্তু প্রচুর নাইট্রোজেন আছে এবং তোমরা খুব ভালো করে জানো নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন, তাই না? তো নাইট্রোজেনটা এই বায়ুমণ্ডল থেকে মাটিতে নিয়ে যাইতে হবে, কারণ নাইট্রোজেনটা হলো ইউরিয়ার উৎস, তাই না? নাইট্রোজেনটা হচ্ছে ইউরিয়ার উৎস, আর ইউরিয়া উদ্ভিদের গ্রোথ, ফুল ফল ইত্যাদির জন্য দায়ী। তো বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে প্রথমে মাটিতে নিয়ে যাইতে হয়, মাটিতে আটকাইতে হয়, সংবন্ধন বলা এটাকে, মাটির সাথে আটকায় দেওয়া, সঙ্গে বন্ধন করে দেওয়া। তো নাইট্রোজেন সংবন্ধন মাটিতে যদি হয়, এই নাইট্রোজেনটা তখন একসময় উদ্ভিদে যাবে ইউরিয়া হিসাবে, উদ্ভিদটা গ্রো করবে। তো দেখো নাম দেখেই বোঝা যায় যে নাইট্রোজেন সংবন্ধনে কারা কারা কাজ করে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, অ্যাজোটোব্যাক্টর, এই যে অ্যাজো মানে কিন্তু নাইট্রোজেন, বুঝছো? অ্যাজো মানে নাইট্রোজেন, নাকি ভুল বললাম নাকি? সমস্যা নাই। দেখো সিউডোমোনাস এবং ক্লোস্ট্রিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, এরা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী। দেখো সরাসরি বায়ু হতে নাইট্রোজেন কে গ্রহণ করে নাইট্রোজেন যৌগ বানিয়ে এরা কি করে, মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বাড়ে, মাটির উর্বরতা বাড়লে উদ্ভিদের গ্রো ভালো হয়। আচ্ছা, এই জায়গায় চলে আসি, দেখো 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, নাইট্রিফিকেশন, বুঝছো? তুমি অ্যামোনিয়া পাইলা, অ্যামোনিয়াটাকে তুমি যদি নাইট্রেটে পরিণত করো, দ্যাট ইজ কল নাইট্রিফিকেশন। নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাইলা, অ্যামোনিয়াটাকে তো তুমি নাইট্রেটে পরিণত করতেছো, অ্যামোনিয়াকে নাইট্রেট, দ্যাট ইজ কল নাইট্রিফিকেশন। ওকে, নাইট্রেট তৈরির প্রক্রিয়া বা নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন 2টা ধাপে হয়। কয়টা ধাপে হয়? 2টা ধাপে হয়। একটা হলো প্রথমে নাইট্রাইট, পরে নাইট্রেট, ক্লিয়ার? প্রথমে অ্যামোনিয়াটা নাইট্রাইট, তারপর নাইট্রেট, অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট। তো প্রথম ধাপে হেল্প করে দেখো নাইট্রো এবং নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস। দ্বিতীয় ধাপে কাজ করে হচ্ছে নাইট্রোব্যাক্টর। বলতো বি কি? সেকেন্ড লেটার না, যে কারণে এরা সেকেন্ড ধাপে কাজ করে। এই যে দেখো, ভালো করে দেখো, এই ছবিটা দেখো, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট। তো এখানে 2টা ব্যাকটেরিয়া কাজ করে।
একটা হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস। দ্বিতীয় ধাপ বা বি ধাপে কাজ করে ব্যাক্টর, নাইট্রোব্যাক্টর। একটু যদি মনে রাখো, অনেক বেশি। শেষ। পতঙ্গ নাশক হিসাবে ওইটা ইউজ করা হয়। পশু খাদ্য হিসাবে দেখো ল্যাক্টোবেসিলাসকে আমরা ইউজ করি নানাভাবে, কফি ইত্যাদি ইত্যাদি। এগুলো রিডিং পড়বা, এগুলো রিডিং, এখানে আর কিছু নেই। এই যে এটা ইম্পর্টেন্ট, রাসায়নিক পদার্থ প্রস্তুতকরণে। আমরা এখনো রোগে আসি নাই, তো তো বোর্ডের মধ্যে এক্সপ্লেনেশন করার এখনো টাইম আসে নাই, যে কারণে আমি শুধু স্লাইডটা দেখাচ্ছি এবং স্লাইড থেকে এক্সপ্লেন করছি। দেখো তো, এসিটোব্যাক্টর জাইলিনাম, এসিটোব্যাক্টর। এসিটো মানে কি? অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার। ওকে, অ্যাসিড বা ভিনেগার। ওকে, তাহলে এসিডোব্যাক্টর জাইলিনাম থেকে আমরা কি পাই? ভিনেগার প্রস্তুত করি। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে পাই বলো তো? কোনো একটা ব্যাকটেরিয়ার নাম যদি এরকম হয়, বেসিলাস ল্যাকটিক অ্যাসিডি, ল্যাকটিক অ্যাসিডি ব্যাকটেরিয়ার নাম, তাহলে ল্যাকটিক অ্যাসিড পাই না এই ব্যাকটেরিয়া থেকে? পাই কি না? সাবাস। এখানে দেখো তো, ক্লোস্ট্রিডিয়াম এসিটোবিউটালিকাম, এসিটো থেকে কি এসিটোন হতে পারে না? তাহলে এইটা থেকে আমরা কি পাই বলো তো? এসিটোন পাই। আমি আরেকবার বলি, ল্যাকটিক অ্যাসিড যদি তৈরি করতে চাও ব্যাকটেরিয়া থেকে, ব্যাকটেরিয়ার নামের ভেতরেই ল্যাকটিক অ্যাসিড কথাটা আছে। তুমি যদি ভিনেগার প্রস্তুত করতে চাও, তাহলে তোমাকে অ্যাসিড কথাটা থাকতে হবে। পাইছো? তুমি যদি প্রস্তুত করতে চাও এসিটোন, তাহলে ব্যাকটেরিয়ার নামের মধ্যে এসিটোবিউটালিকাম শব্দটা আছে। কয়েকবার পড়লে মনে থাকবে, বারবার রিভিশনের মাধ্যমে এই ইনফরমেশনগুলো মনে রাখতে হয়। এগুলোর জন্য ট্রিক হলো, আচ্ছা নামের সাথে মিলতেছে, বাট মনে রাখার একটাই উপায়, ট্রিক দিয়ে তো মিলাওয়া, কিন্তু বারবার পড়তে হবে। এই যে এটা শুধু দেখবা, তেল অপসারণে আমরা সিউডোমোনাস ব্যবহার করি। সমুদ্রের তেল অপসারণে আমরা সিউডোমোনাস, মাঝে মাঝে ওই যে তেলবাহী নৌ জাহাজগুলো, শিপগুলো উল্টায় যায়, সমুদ্রের মধ্যে তেল ছড়ায় পড়ে, তখন এই ব্যাকটেরিয়াটা আমরা ছড়াই দেই, ওরা তেলগুলাকে ব্রেকডাউন করে ফেলে। তেলগুলা কি করে মুহিব? ব্রেকডাউন করে ফেলে। এবার চলে আসি আমরা ব্যাকটেরিয়া থেকে কি কি অপকারিতা হয়। এই বলো তো, টিউবারকুলোসিস মানে কি? টিবি না মুহিব? তাহলে মানুষের যক্ষার জন্য এই টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দায়ী না? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সহজ না? আচ্ছা, ডিপ্লোকক্কাস নিউমোনি, এটা দ্বারা কি কলেরা হয় না নিউমোনিয়া হবে? নিউমোনিয়া হবে। পরেরটা দেখ, সালমোনেলা টাইফি, টাইফি দ্বারা কি টাইফয়েড হবে নাকি নিউমোনিয়া হবে? টাইফয়েড হবে। ভিব্রিও কলেরি, এটা দ্বারা কলেরা হবে নাকি টাইফয়েড হবে? কলেরা হবে। তো নামগুলো কি মনে থাকবে না? এগুলো এমসিকিউ এর জন্য, নাম মনে থাকবে কিনা? কতজন লাইভে আছে দেখো তুমি মোবাইল থেকে। ভাই রিক্যাপ দিয়েন। কি রিক্যাপ দেবো আহমদ? এগুলো রিক্যাপ দেওয়ার মতো জিনিস না বাবা, এগুলো একবারে পড়াবো, কারণ এগুলো তো এমনি যে পড়ালেখাটাকে আরো কমপ্লেক্স করতেছে আমাদের, তাই না? এটা তুমি বাসায় বসে বসে রিক্যাপ করবা, আমি শুধু একবার করে দেখাই দেবো, বাট যেগুলো রিক্যাপ করতে হবে সেগুলো নিয়ে আমি কথা বলবো। এগুলো এমসিকিউ এর জন্য। হ্যাঁ হ্যাঁ, 80 জন লাইভে আছে, 100 জনকে আমি গার্ডিয়ান হিসেবে লাইভে চাই। আচ্ছা মুহিব, করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এই ডিপথেরিয়া দিয়ে ডিপথেরিয়া হবে নাকি প্যানক্রিয়াটাইটিস হবে? ডিপথেরিয়া। আমার সাথে দেখ লেখা আছে বেসিলাস ডিসেন্টারি, এটা দ্বারা ডিসেন্টারি হবে নাকি এটা দ্বারা হচ্ছে তোমার যক্ষা হবে? ডিসেন্টারি হবে। ধনুষ্টঙ্কার বা টিটেনাস, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, টিটেনি দিয়ে টিটেনাস হবে নাকি ডিপথেরিয়া হবে? টিটেনাস হবে, রাইট? এই যে দেখো, কিছুক্ষণ আগে আমি বললাম না, পার্টুসিস, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, মনে আছে না? এদের আমরা ভ্যাকসিন ব্যাকটেরিয়া থেকেই পাই, কারণ ব্যাকটেরিয়াগুলোই রোগ সৃষ্টি করে। তাহলে দেখ মুহিব, বর্ডোটেলা পার্টুসিস, পার্টুসিস মানে কি? হুপিং কফ। সো ছড়াচ্ছে। সো আমরা বুঝলাম মানুষের যে যে রোগগুলো সৃষ্টি করে, যে ব্যাকটেরিয়াগুলো দায়ী, নামের ভেতরে রোগের নাম দেওয়া আছে, তাই না মুহিব? আচ্ছা, এই যে এখানে একটা কথা আছে, যৌন বাহিত রোগ, এটার ইংলিশটার নাম হচ্ছে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। মানে দুজন পার্টনারের মধ্যে যদি সেক্সুয়াল কানেক্ট হয়,
যৌন সম্পর্ক হয় তাহলে এই রোগগুলো ছড়াতে পারে। আমি আবার বলতেছি, ছড়াতে পারে, ছড়াবেই যে তা না। আনপ্রোটেক্টেড যে যৌন সম্পর্ক এগুলাতে বেশি ছড়ায়। ওকে, তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো আছে এর মধ্যে খুবই কমন গনোরিয়া, সিফিলিস। গনোরিয়া একটা যৌন বাহিত রোগ, নাম দেখে বোঝা যাচ্ছে যে নিশেরিয়া গনোরি দ্বারা এটা ছড়ায়। নিশেরিয়া গনোরি বলে ব্যাকটেরিয়া দ্বারা ছড়ায়। ক্লিয়ার মুহিব? নামের মধ্যে দেখা যাচ্ছে, এই দেখো নিশেরিয়া গনোরি। আর সিফিলিসটার শুধু ব্যাকটেরিয়ার নামটা একটু মনে রাখতে হয়, ট্রিপোনোমা পেলিডাম। সিফিলিস, সিফিলিস যে ব্যাকটেরিয়াতে ছড়ায় এটা একটু মনে রাখা কষ্ট, ট্রিপোনোমা পেলিডাম। মনে থাকবে যে তুমি এইটা মনে রাখতে পারবে না, যে কারণে আমি এখানে একটা এটা দিয়ে দিলাম। এগুলো এসটিডি, সেক্সুয়ালি কন্ট্যাক্ট হইলে, দুজনের মধ্যে যৌন সম্পর্ক হলে এগুলো ছড়াতে পারে। ঠিক আছে, মানুষের আমরা এসটিডি বা যৌনবাহিত রোগ দেখলাম, এর উপর আমরা মানুষের রোগগুলো দেখেছি। এবার আমরা দেখব গবাদি পশু পাখিতে যে রোগগুলো হচ্ছে এই রোগগুলোর নাম। এটা খুবই মজার, পার্সোনালি আমার খুবই মজা লাগে এই জায়গাটা দেখতে, মানে এই কানেক্ট করতে, তোমার ভালো লাগবে। এই দেখো তো, মানুষের বোভিস মানে কি বলতো? বোভাইন এনিমেল বা গৃহপালিত পশু। তাহলে বোভিস কথাটা দ্বারাই কি গরু ছাগল গরু মহিষের কথা বলতেছে না? তারপরের প্রশ্ন হলো, গরু ছাগলের যক্ষা কে ছড়াবে? মানুষের যক্ষা কে ছড়ায়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মানুষের যক্ষা কে ছড়ায়? টিবি নামক যে ব্যাকটেরিয়াটা আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে বলো তো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কথাটা নাই, যক্ষা ছড়াচ্ছে কাদের? গৃহপালিত পশু পাখিদের, পশুদের, গৃহপালিত পশু, গরু মহিষ। ডান। বোভিস মানে কিন্তু গৃহপালিত পশু। ওকে, এরপর আমরা আরেকটা দেখি। এই যে দেখো তো, ভেড়ার অ্যানথ্রাক্স বলে একটা রোগ আছে। অ্যানথ্রাসিস শব্দটা আছে না এখানে? আছে কি না? এবার দেখো তো, হাঁস মুরগির কলেরা। এই যে দেখো তো, এভি কথাটা আছে না, এভি মানে কিন্তু পাখি, বার্ড। এভি মানে কি মুহিম? বার্ড, আকাশে যারা ওড়ে। ওই যে বলে না এভিয়েশন, সিভিল এভিয়েশন। তুমি যখন এয়ারপোর্টে যাও মুহিব, তখন দেখো না সিভিল এভিয়েশন লেখা আছে। এভিয়েশন শব্দ তো আকাশে যারা ওড়ে। তাহলে বলো তো, বেসিলাস এভিসেপ্টিকাস, এই এভিস কথাটা মানে কি? যারা আকাশে ওড়ে, তাই না? তোমরা তো পড়ছো র্যাপটিলিয়া, এভিস, ম্যামালিয়া, পড়ছো না? তাহলে বলো তো, এইটা দ্বারা যদি কোনো রোগ হয় কার হবে? বার্ড। মানে হচ্ছে, যদি গৃহপালিত পশু পাখির কথা বলতেছে তাহলে কি? মুরগি, হাঁস, এদের কথা বলতেছে, রাইট? এই বার্ডগুলোর কথা বলছে। সেপটিকাস মানে এইটা আইসা তাদের শরীরে ঢুকলে ঝামেলা করে। কি ঝামেলা করে? হাঁস মুরগির একটাই রোগ। হাঁস মুরগির কি তোমারে বলবে যে আমার যক্ষা হয়েছে? হাঁস মুরগি এসে তোমারে বলবো আমার আনডিউলেটেড ফিভার হয়েছে? হাঁস মুরগি একটা জিনিসই প্রকাশ করতে পারে, সেটা হলো বাথরুম করে ছড়াই দিতে পারে, বোঝো আমার রোগ হয়েছে। তাহলে হাঁস মুরগির কলেরা হয় অ্যাকচুয়ালি এইটা দ্বারা, তাই না? ঠিক কি না? হাঁস মুরগির কলেরা এইটা দ্বারা বোঝা যায়। মুহিব দেখ, গলা ফোলা রোগ বলে একটা আছে, হ্যাঁ, পাস্তুরেলা, পাস্তুরেলা। সো আমার মনে হচ্ছে যে গলা ফলার মনে রাখাটা একটু কঠিন, জোর করে তো আমি তোমাকে মিলাই দিতে পারি। হ্যাঁ, পেস্ট, হ্যাঁ, PAST, পেস্ট। পেস্ট আমরা কি মুখের মধ্যে নিয়ে ব্রাশ করি না? তাহলে পেস্ট মানে হচ্ছে মুখ বা গলা ফোলা, গলা, তাহলে গলা ফোলা। ঠিক আছে মুহিব? আচ্ছা, ডান, এটা ডান। এবার আমরা চলে আসি হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি করে এমন কিছু ব্যাকটেরিয়ার নাম আমরা একটু করে দেখি। গম, হ্যাঁ, গম। গম তো একটা এগ্রি প্রোডাক্ট, তাই না? এগ্রি প্রোডাক্ট কিনা? আচ্ছা তোমরাই বলো তো, গমের আটা থেকে বা জবের আটা থেকে আমরা বার্গার বা রুটিটা বানাই কিনা, এবং ওইটাতে আমরা ট্রিট দেই কিনা? ঠিক কিনা? আবার এইভাবে মনে রাখবো যে গরম গরম ট্রিট। তুমি কি জানো যে গমের সায়েন্টিফিক নাম হচ্ছে ট্রিটিকাম? ট্রিটিকাম, তোমরা কি জানো সায়েন্টিফিক নেম? ট্রিটিকাম এস্টিভাম। সো তোমার যদি আমি নগ্নবীজি আবৃতবীজি পড়াই, তখন তুমি এসে এটা কিন্তু ম্যাচ করতে পারবে। এখন কিন্তু তুমি ম্যাচ করতে পারবে না, এই জন্য এখন একটু জোর করে পড়ো এটা, পরে তুমি এটা ম্যাচ করে ফেলবা। সো ট্রিটিকাম এস্টিভাম কার নাম? গমের নাম। তাহলে এটা অ্যাকচুয়ালি গমের রোগের কথা বলতেছে। ঠিক আছে, গমের যে টুন্ডু রোগ হয় সেইটাতে এটা কাজ করে। টুন্ডু রোগ কি এগুলো জানার দরকার নেই, যদি রোগ বোঝানো শুরু করে তাহলে খবর হয়ে যাবে তোমার। জানার দরকার নাই বলতে, হ্যাঁ, এগ্রিকালচারে যখন পড়বা তখন সুযোগ পাবা। ধানের পাতা নষ্ট হয়ে যায়, ধানের পাতা ধসা,
পাতা শুকায় যায়, নষ্ট হয়ে যায়, লিফ ব্লাইট রোগ হয়। এ দেখো তো, অরাইজা স্যাটাইভা মানে কি? ধান না? অরাইজা স্যাটাইভা মানে কি? ধান না? তো ধানের পাতা ধসা রোগটা তো তুমি কিছুক্ষণ পরেই পড়বা। তো এইটা কি তোমাকে পড়াইতে হবে? এমনিতেই তো মনে থাকবে, থাকবে কিনা মহিম? এই দেখো তো, আঠা ঝরা, আঠা মানে কি? ফ্লুইড না? এইটা তো সমস্যা, বুঝছো? সার্কিটটাতে হ্যাঁ স্পার্ক করতেছে। দুটো ঘুষি দাও তো এটা থেকে, ভয় যদি থামে। আরে বাপরে, মহিব ভাই ওটা খুলে মহিব ভাই ওটা দেখতেছে, ইলেকট্রিসিটি মনে হচ্ছে তার মুখ দেখে ভালো হয়ে যাবে। ভালো করে সুইচটা লাগাও। লাগাইছো? যাও। ক্লাসের আগে খুলছিলা? তাহলে তোমার দেখে সে ঠিক হইলো না কেন? আমার একটা স্টুডেন্ট ছিল, বুঝছো, ও ঢাকা কলেজে পড়তো। তো প্রত্যেক গ্রীষ্মের সময় সে গ্রামে যেত। ও আর গ্রামে ওর ভাই আছে, দুইজন মিলে পুরো এলাকার সবার বাড়িতে ফ্যান, ইলেকট্রিসিটির লাইন এগুলো ঠিক করে দিত। একটা ভালো ইনকাম করতো, 7 দিন কাজ করে আবার ঢাকায় চলে আসতো। ওই টাকা দিয়ে সে 4-5 মাস চলতো। কি মুহিব, পরিচিত পরিচিত শিখতেছে? ইভেলিতে টাকা দিত, ধরো যাক হচ্ছে 50%, 90% ডিসকাউন্ট। তেল কিনবে, মনে করো যে 700 লিটার তেলের অর্ডার দিয়ে ফেলছে ইভেলিতে। 700 লিটার তেল যখন আসতো, ওগুলো গ্রামে গিয়ে সে সেল করতো। 70%, 80% বা 50% সেল করলে অনেক টাকা। পড়ালেখা বাদ দিয়ে সে এগুলো করাই শুরু করলো। তো অল্প বয়সে টাকা পয়সা আসা ভালো জিনিস না, বুঝছো? অল্প বয়সে বা বয়স যখন কম থাকে তখন টাকা পয়সা আসলে লিমিটেড আসা উচিত, যে এতটুকু টাকা আসুক, এতটুকু দিয়ে আমি আগে যেতে পারবো। একটা টাকা যদি অতিরিক্ত আসে তাইলে শেষ। কারণ অল্প বয়সে তো এমনি ম্যাচিউরিটি কম থাকে, যা তা করতে ইচ্ছা করে, ঘুরতে যাইতে ইচ্ছা করে, খাইতে যাইতে ইচ্ছা করে, তখন তোমার লাইফ স্টাইল পুরা ডেটোরিয়েট হয়ে যাবে। আচ্ছা, আবার চলে আসো, গমের টুন্ডু রোগ, টিটি দ্বারা মনে রাখবা, ধানের পাতা ধসা, ধান মানে অরাইজা স্যাটাইভা কথাটা থাকবে, যে অরাইজা কথাটা আছে। আখের আঠা ঝরা, তোমরা আমাকে বলো তো, আখের আঠা ঝরা, আখের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লুইড কি ভাস্কুলেশন হয় না? নিচ থেকে উপরে, উপর থেকে নিচে প্রচুর পরিমাণে পানি চলাচল করে না? বলো তো আমাকে। তাহলে আখের কথাটা যখনই থাকবে, ভাস্কুলোরাম কথাটা থাকবে কিনা? থাকবে কিনা? এই ভাস্কুলোরাম অ্যাকচুয়ালি আখের সাইন্টিফিক নেমের একটা পার্ট। এইটাও নগ্নবীজি আবৃতবীজি পড়লে পেরে যাবা ইনশাল্লাহ। সো শেষ। দেখো আলুর স্কিন ডিজিজ দেখছো, স্ক্যাবিস, এই যে দেখো নামের মধ্যে স্ক্যাবিস, খোস পাতলা আর কি। টমেটোর ক্যাঙ্কার, আপেলের ব্লাইট, এগুলা দেখার দরকার নাই, এগুলো তো আমরা যাচ্ছি না। আমরা যেটাতে যাচ্ছি, বুয়েটে কিছুদিন আগে একটা কাহিনী হয়েছে না, তোমরা শুনছো না, যে পানি খারাপ হয়ে গেছে, বুয়েটের পোলাপানদের অসুখ হচ্ছে এবং সবার পানি খাওয়া বন্ধ হয়ে গেছে, ওই শুনছো না? তো এই যে দেখো, ক্লোস্ট্রেডিয়াম বোটুলিনাম বলে একটা ব্যাকটেরিয়া আছে, এরা করে কি, বোটুলিন বলে একটা টক্সিন রিলিজ করে। বোটুলিন বলে একটা টক্সিন বা একটা বিষ রিলিজ করে। এই বিষটা যদি থাকে, ওইটা যদি কেউ খায়, মৃত্যু পর্যন্ত হইতে পারে। বুঝতে পেরেছো? সো ক্লোস্ট্রেডিয়াম বোটুলিনাম। তোমাদের কি মনে আছে ক্লোস্ট্রেডিয়াম কোন ধরনের ব্যাকটেরিয়া? বলো তো দ্রুত। এরা অক্সিজেন যুক্ত পরিবেশে থাকে নাকি অক্সিজেন বিহীন পরিবেশে থাকে? বলো। ক্লোস্ট্রেডিয়াম কি করে? ক্লোস্ট্রেডিয়াম কিন্তু বাধ্যতামূলক অবায়বীয়, তাই না? অক্সিজেন বিহীন পরিবেশে। ওর নামটা আমি এভাবে মনে রাখি, ক্লোজ পরিবেশে থাকে, যেখানে অক্সিজেন যায় না। এই বাদ দাও, এত ক্যাসাল পড়তে ইচ্ছা করতেছে না, পড়াতেও ভালো লাগে না। আমি আমার স্টুডেন্টকে এগুলো থেকে কোশ্চেনও তেমন একটা দিই না, বাট আমি তোমাদের দিব। তোমরা আবার ভাই বোন রাজীব ভাই পড়াইতে ভালো লাগলো না বলে দিবে না। দিব দিব। এই যে এইটা মনে রাখবা, এটা পরীক্ষা আসছিল এডমিশনে। ক্লোস্ট্রিডিয়ামের স্পেসিস গুলাকে, এমনিতে তোরা অক্সিজেন বিহীন পরিবেশে থাকে, তো জ্বালানি ট্যাঙ্কের ভেতরে যদি থাকে, তাহলে জ্বালানির 12টা বাজায় দেয়, বিমান দুর্ঘটনার পসিবিলিটিস আছে। তাহলে কোন ব্যাকটেরিয়ার কারণে বিমান দুর্ঘটনা হয়? চোখে দেখা যায় না এমন একটা জিনিস, এত বিশাল একটা জিনিসকে দুর্ঘটনার কবলে ফেলিয়ে দেয়। কেমনে ফেলে এটা? এটা তোমাদের জন্য আমার প্রশ্ন রইল। তোমরা তোমরা পড়বা, পড়ে এইটা এক্সপ্লেন করবা তো, কেমনে বিমান দুর্ঘটনা ঘটায়। তোমাদের জন্য একটা কোশ্চেন। আচ্ছা, এই তো এখন একটু আলোচনা করতে আমাদের ভালো লাগবে। আচ্ছা তোমরা শোনো, মাঝে মাঝে শুনলেও পড়ালেখা হয়, একটু গল্পাকারে আস্তে ধীরে আমরা আগাই।
তোমরা নিশ্চয় অ্যান্টিবায়োটিকের নাম শুনছো। অ্যান্টিবায়োটিক কিন্তু দুই ধরনের হয়, বুঝছো? একটা অ্যান্টিবায়োটিক আমার শরীরে এসে ব্যাকটেরিয়াকে একবার ক্যাম্প সহ পুড়ায় দেয়, মানে মাইরে ফেলে। ওকে, তো তোমরাই বলো তো, ওই যে আগাছা যদি ক্লিন করতে চাও যে বিষাক্ত পদার্থ দিয়ে, তার নাম কি? হার্বিসাইড না? ইনসেক্টকে যদি তুমি কিল করতে চাও, ইনসেকটিসাইড না? ঠিক কি না? হার্বিসাইড, ইনসেকটিসাইড, তাই তো? তো তোমরা এবার বলো তো, ব্যাকটেরিয়াকে যদি তোমরা মারতে চাও, যে অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াকে মারে তার নাম কি হবে? ব্যাকটেরিওসাইড না? তোমরা বলো। তাহলে অ্যান্টিবায়োটিক দুই ধরনের হয়। অ্যান্টিবায়োটিক কয় ধরনের হয়? দুই ধরনের। এই দেখো, ব্যাকটেরিওসাইডাল, সাইডাল শব্দের অর্থ হচ্ছে কিলার। কি করে? ব্যাকটেরিয়া কিল করে, ক্যাম্প সহ পুড়ায় দেয়, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। আর এই যে দেখো, ব্যাকটেরিও স্ট্যাটিক বলে একটা অ্যান্টিবায়োটিক আছে। স্ট্যাট মানে কি? স্থির না? তোমরা পড়ছো না কাইনেটিক এনার্জি, স্থিতি গতিশক্তি। কাইনেটিক এনার্জি গতিশক্তি, স্ট্যাটিক এনার্জি স্থিতিশক্তি, পড়ছো না? তাহলে বলো তো, কোন অ্যান্টিবায়োটিক, কোনো অ্যান্টিবায়োটিক যদি ব্যাকটেরিয়ার গ্রোথ বন্ধ করে দেয়, মানে ব্যাকটেরিয়ার বাচ্চা কাচ্চা পয়দা করতে পারবে না, 10টা ছিল 10টাই আছে, এটি কোন ধরনের অ্যান্টিবায়োটিক? ব্যাকটেরিওসাইডাল নাকি ব্যাকটেরিওস্ট্যাটিক? বলো। ব্যাকটেরিয়া 10টা ছিল, এখনো 10টা আছে, মারতেছে না কিন্তু, ও যার সংখ্যা বাড়তে দিচ্ছে না, স্থির করে রাখতেছে। স্ট্যাটিক না? তাহলে অ্যান্টিবায়োটিক দুই ধরনের হয়। কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মাইরে ফেলে, আর কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথ বন্ধ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা আদর্শ অ্যান্টিবায়োটিক। একটা আইডিয়াল অ্যান্টিবায়োটিক কি ধরনের হবে আমি এক এক করে এক্সপ্লেইন করব, তোমরা শুনবা। এই যে প্রথমে একটা কথা আছে, তোমরা আমাকে বলো তো, টক্সিসিটি মানে কি? বিষাক্ততা না? টক্সিন মানে বিষ, বিষাক্ততা না? তো তোমরা বলো তো, অ্যান্টিবায়োটিক কি খারাপ জিনিস না, বিষাক্ত জিনিস না? তোমরাই আমাকে বলো তো, এটা কি আমার শরীরের জন্য? এটা তো বাইরে থেকে আমি তৈরি করি, করি কি না? কোশ্চেন ইজ, সিলেক্টিভ টক্সিসিটি কি জিনিস? আমি অ্যান্টিবায়োটিকটা খাবো, তোমরা কি জানো অ্যান্টিবায়োটিক শব্দের অর্থ হলো জীবনের বিরুদ্ধে। অ্যান্টি মানে বিরুদ্ধে, বায়ো মানে জীবন বা জীবের বিরুদ্ধে। তাহলে অ্যান্টিবায়োটিকটা কি আমার জীবনের বিরুদ্ধে? কার জীবনের বিরুদ্ধে মহিম? ব্যাকটেরিয়ার জীবনের বিরুদ্ধে, তাই না? তাহলে তোমরা বলো তো, এই যে টক্সিসিটি বা বিষাক্ততাটা, সে কি আমার এগেনস্টে দেখাবে নাকি ব্যাকটেরিয়ার এগেনস্টে দেখাবে? ও সিলেক্ট করতে পারবে না যে আমি এই মানুষটার শরীরে ঢুকবো, একটা অ্যান্টিবায়োটিক একটা মানুষের শরীরে ঢুকবে, ঢুকে ঠিক করবে যে আমি এর বিরুদ্ধে নাকি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। সো দিস ইজ কল সিলেক্টিভ টক্সিসিটি। যদি এখানে জেনারেলাইজ টক্সিসিটি হইতো, তাহলে কি হতো বলতো? ব্যাকটেরিয়া মরতো, আমার কোষগুলো মারা যেত, তাই না? জেনারেলাইজ যদি হইতো, জেনারেলাইজ মানে সব, সব আগা পাঁচতলা কিছু ভাবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট যে একটা আইডিয়াল অ্যান্টিবায়োটিক সবসময় সিলেক্টিভ টক্সিসিটি প্রদর্শন করবে, সুনির্দিষ্ট বিষাক্ততা। কাকে আমি মারবো, আমি ভেরি সিলেক্টিভ, ভেরি স্পেসিফিক। আচ্ছা, এবার চলে আসো ন্যারো স্পেকট্রাম। হোয়াট ইজ ন্যারো? আমি বলে না, এই একটু ওয়াইড হও, একটু ব্রড চিন্তা ভাবনার মানুষ হও, এত ন্যারো মাইন্ডেড হয়েও না। ন্যারো হওয়ার একটা সুবিধা আছে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। দেখো, তোমার শরীরে একটা ব্যাড ব্যাকটেরিয়া আছে, আর একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া আছে। গুড ব্যাকটেরিয়া একটা নাম বলো তো, ইকোলাই, তাই না? ব্যাড ব্যাকটেরিয়া হয়তো তোমার শরীরে যে কোনো একটা কিছু ঢুকে গেছে। তুমি এবার বলো তো, আমি আমার একটা অ্যান্টিবায়োটিক দিব, যে অ্যান্টিবায়োটিকটা দুইটাকে মেরে ফেলবে। আমি আর একটা অ্যান্টিবায়োটিক দিব, সে শুধু একে মেরে ফেলবে। তাহলে বলো তো, কোনটা সিলেক্টিভ টক্সিসিটি প্রদর্শন করলো? দুইটাকে যারা মারলো নাকি একটাকে যারা মারলো? সিলেক্টিভ টক্সিসিটি কারা দেখালো? আমি দুই ধরনের অ্যান্টিবায়োটিক নিলাম, একটা দুইটাকে মেরে ফেলে, আর একটা শুধুমাত্র ব্যাড ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। এখানে সিলেক্টিভ কোনটা? সিলেক্টিভ মানে সে জানে আমি কোনটাকে মারবো। খাইছে। কমেন্ট বক্সের মধ্যে কোনো কমেন্ট নেই। 100 জনের মতো টোটাল লাইভে আছো, যে শুধু ব্যাড ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। ওকে, পরের কোশ্চেন, তোমরা বলো তো, একটা একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের এই সিলেক্টিভ টক্সিসিটি ব্যাপারটা
ন্যারো নাকি ব্রড? সবাইকে মারতেছে নাকি একটু জায়গা, আচ্ছা আমি শুধু এরই মারবো? ব্যাপারটা কি ন্যারো নাকি ব্রড? তোমরা আমাকে বলো। ন্যারো না, যে আমার হাতে দুইটা অপশন আছে, আমি ইকোলিকেও মারতে পারি, ব্যাড ব্যাকটেরিয়াটাকেও মারতে পারি, আমি শুধু একে মারবো, তার মানে আমি সবাইরে মারবো না। ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খুব ভালো। তোমরা কি জানো এই যে তোমরা বাজারে জ্বর হইলে ফার্মেসিতে যাও, গিয়ে যে ওষুধটা নাও এজিথ্রোমাইসিন, জিম্যাক্স, খাও তোমরা এটা, তাও আবার একটা দেয়, কোনো ডোজ টোজ কিছু নেই। অ্যাজ ফার আই নো, আমি যদি ভুল না করে থাকি, যদি কোনো ধরনের চেঞ্জ না হয়ে থাকে, এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। মানে এইটা তুমি যদি খাও তোমার শরীরের অনেক ব্যাকটেরিয়া মারা যাবে, ভালো মারা যাবে, খারাপও মারা যাবে। এখন প্রশ্ন হলো, খারাপ মারতে গিয়ে ভালো মারাটা কি ভালো? তুমি বলো তো আমাকে। একজন অপরাধীর জন্য একজন নিরপরাধকে শাস্তি দিবা তুমি? দিতে পারবে না। ইভেন একজন নিরপরাধকে বাঁচানোর জন্য যদি এমনও সিচুয়েশন হয় যে অপরাধীকে শাস্তি দেওয়া যাচ্ছে না, দিতে পারবে না। নিরপরাধকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না। সো কোশ্চেন ইজ যে আমরা বাজারে যে অ্যান্টিবায়োটিকগুলো খাই, ফার্মেসিতে গেলে আমাদের দেয়, এগুলো সব ব্রড স্পেকট্রাম। মনে রাখবা, সে তোমার উপকার করবে না, সে তোমার ক্ষতি করতেছে। এই জন্য আমি সবসময় বলি, ডাক্তারের কাছে গেলে দুইটা জিনিস সবসময় মাথায় রাখবা। এক, ডাক্তারই শুধুমাত্র ড্রাগ সাজেস্ট করতে পারবে তোমাকে। 2 নাম্বার হচ্ছে, ডাক্তার যদি বলে 7 দিন পর আসো, 7 দিন পরে দেখা করতে হবে। যদি তুমি এটা ইনশিওর করতে পারো, তাহলে ডাক্তার প্রথম দিনেই তোমাকে অনেক কড়া ওষুধ দিবে না। তা আমি আজকে আপনার এটা দিলাম, এটাতে ভালো হয়ে যাওয়ার কথা, যদি না হয় আমি আছি তো। এটা বেটার, বুঝছো? সবসময় রিভিজিটে যাইতে হয়, সবসময় রিভিজিটে যাইতে হয়। তোমরা ট্রাই করবা তোমাদের লাইফে যেন এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারো। আচ্ছা, এখানে আসো। যেটা প্যাথোজেন, প্যাথোজেন শব্দের অর্থ কি জানো? প্যাথো মানে হচ্ছে রোগ। প্যাথোলজি নাম শুনছো না? যেখানে রোগ শনাক্ত করা হয় বিভিন্ন টেস্টের মাধ্যমে। দেখো, প্যাথো মানে হচ্ছে রোগ, জেন মানে হচ্ছে যে তৈরি করে, যে তৈরি করে। এখানে কে রোগ তৈরি করতেছে? ব্যাকটেরিয়া না মুহিম? তাহলে ব্যাকটেরিয়াকে আমরা প্যাথোজেন বলতে পারি না? রোগ সৃষ্টিকারী পদার্থ বলতে পারি না? তাহলে তোমরা আমাকে বলো তো, আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম, যে অ্যান্টিবায়োটিকটা এই ব্যাড প্যাথোজেন বা ব্যাড ব্যাকটেরিয়াকেই শুধু মেরে ফেললো, উপকারীগুলোকে কোনো ধরনের ক্ষতি করলো না, সেটা ব্রড নাকি ন্যারো? সেটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ঠিক আছে মুহিম, এবার চলে আসি ইফেক্টিভ ইন স্মল ডোজ। সম্ভবত এগুলো বাংলা অনুবাদ করতে পারে নাই, হুট করে মনে হয় এটা অ্যাড করে দিচ্ছে হাসান স্যার, যে কারণে এগুলো ইংরেজি দিয়ে রাখছে। দেখো, ইফেক্টিভ ইন স্মল ডোজ মানে কি বলো তো? তোমারে বলতেছে তোমাকে 17 বছর ধরে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে, দিনে 10 বেলা। মুহিম, অ্যান্টিবায়োটিক খাওয়া? তাহলে এতগুলো অ্যান্টিবায়োটিকের থেকে তো তোমার বলো অল্প একটু খাওয়া, তাতে ভালো হয়ে যাবে, তাই না? সো স্মল ডোজ যেটা, সেইটা হলো বেটার অ্যান্টিবায়োটিক, আইডিয়াল অ্যান্টিবায়োটিক। অনেক দিন অনেকবার এই ধরনের জিনিসগুলো যেন না থাকে, কারণ বেশিরভাগ মানুষ এগুলো মেনটেন করতে পারে না। মিনিমাম সাইড ইফেক্ট ফর দ্য হোস্ট। তোমরা আমাকে বলো তো, হোস্ট মানে এখানে কি বোঝাইছে? ব্যাকটেরিয়া হোস্ট নাকি আমি হোস্ট ব্যাকটেরিয়া? হোস্ট মানে পোষক। আমার শরীরে ব্যাকটেরিয়াটাকে আমি পুষতেছি, তাই না? তাহলে আমার শরীরে যদি ক্ষতি হয় তাহলে তো প্রবলেম। বাট ক্ষতি তো ঠেকানো যাবে না। অ্যান্টিবায়োটিক খাইলে আমার না কিছু তো ইফেক্ট হবে, আমি দুর্বল হব, আমার শরীর চলবে না, ঘুম ধরবে, ক্লান্তি লাগবে, হবে হবে কি না? ইভেন অনেক অনেক হচ্ছে, যেমন যাদের টিবি আছে, টিবিতে কিছু ওষুধ দেওয়া হয় ভালো করার জন্য, মানুষটাকে তো বাঁচাইতে হবে আগে, তাই না? তো বাঁচাইতে গিয়ে মাঝে মাঝে চোখের সমস্যা হয়ে যায়, তো ডাক্তার বলে যে তুমি রেগুলার কি বলবা, পেপার পড়বা। কি বলে মহিম? পেপার। তাহলে যেদিন তোমার পেপার পড়তে অসুবিধা হবে, সেদিন বুঝবো যে তোমার এখন ওই ওষুধটার জন্য তোমার চোখে সমস্যা হইতেছে, সাথে সাথে তুমি আমার কাছে আসো, আমি একটা ব্যবস্থা করবো, রাইট? তাহলে অ্যান্টিবায়োটিকের একটা সাইড ইফেক্ট আছে, বাট মিনিমাম সাইড ইফেক্ট হইতে হবে। তুমি একবার ভাবো তো, একটা মানুষের চোখ নষ্ট হয়ে যেতেছে কিন্তু লোকটা পড়তে পারে না, এখন কি হবে? প্রত্যেকদিন পেপার পড়তে পারবে? আমি তো পড়তেই পারি না, আমার তো টিবি হয়েছে, যক্ষা হয়েছে, এখন আমি বুঝতে পারবো না যে আমার চোখ নষ্ট হয়ে যেতেছে। সো পড়ালেখাও জানতে হবে, কারণ পড়ালেখা না জানলে চোখ হারাবে। কি শিখলা তোমরা আজকে ক্লাসে? যে পড়ালেখা জানে না সে চোখ হারাবে। লো কস্ট মুহেব, এখন তো এক একটা অ্যান্টিবায়োটিকের দাম 2000 টাকা, দিনে 3টা 4টা করে দেওয়া লাগে, আছে কি না? এই যে যাতা অ্যান্টিবায়োটিক খাও বলে হসপিটালে এসে তোমার 2000 টাকা দামের অ্যান্টিবায়োটিক দিনে 2-3টা করে কিনতে হয়, তাই তো? সো এই কাজগুলো করা যাবে না। অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা খুব সীমিত রাখতে হবে, ডাক্তার জ্বরটা দিবে তো এটাই খাইতে হবে। দোকানদারের কাছে গিয়ে একজন ওষুধ নিয়ে এসে সেদিন আবার লাইভে আমাকে বলতেছে, অথচ আমি আগেও অনেকবার বলেছি
দোকানদারের কাছে গিয়ে কোনো ওষুধ নেওয়া যাবে না। আচ্ছা, লো কস্ট, অ্যান্টিবায়োটিকের দাম কম হবে, লং নর্মাল সেলফ লাইফ। কেউ কি আমাকে বলতে পারবা লং নর্মাল সেলফ লাইফ কি? বলো। একটা অ্যান্টিবায়োটিক নেওয়ার পর যদি ওইটাকে ফ্রিজিং করে রাখতে হয়, ফ্রিজে যদি না রাখো 7 দিনে নষ্ট হয়ে যাচ্ছে, এটা ভালো অ্যান্টিবায়োটিক কিন্তু না। তাহলে এমন অ্যান্টিবায়োটিক আমাকে প্রডিউস করতে হবে যে অ্যান্টিবায়োটিকটা আমি যে কোনো পরিবেশে যদি রাখি, গরম ঠান্ডা সমস্যা নাই, তার অনেকদিন থাকবে। সো দ্যাট ইজ কল লং নর্মাল সেলফ লাইফ। লং নর্মাল সেলফ লাইফ। আচ্ছা, এবার লাস্টেরটা চলে আসো, সিম্পল ডোজ ইনস্ট্রাকশন, সহজ প্রয়োগ ব্যবস্থা। এটা তো অনেকে বোঝে না। আমি বলি যে প্রত্যেক দিন দুপুরবেলা আজানের সময় একটা করে খাবেন, আর যদি আমি তোমারে বলি সকালবেলা ঘুম থেকে একটা, 10টার দিকে একটা, আজান 12টার দিকে, 12টা 30 মিনিটে একটা, 9টার দিকে একটা, ঘুম থেকে উঠে একটা, সেহরির আগে একটা, সেহরির পরে একটা, হলো? তাহলে ইনস্ট্রাকশন এমন অ্যান্টিবায়োটিক হইতে হবে যেটা আমি তোকে বলি যে সকালে ঘুম থেকে উঠে একটা খাও, রাতে ঘুমানোর আগে একটা খাও। সকালবেলা ঘুম থেকে কখন ওঠেন? বলো ফজরের সময় উঠি, কিংবা সকাল 8টার সময় ওঠা, ওকে 8টার সময় একটা খাবেন। রাত্রে কখন ঘুমাতে যান? 10টার সময় যায়, আচ্ছা 8টার সময় একটা খাবেন, সকাল 8টা রাত 8টা, প্রবলেম সলভ, ঠিক কি না? কিংবা দুপুরবেলা একটা করে খাবেন। সো অ্যান্টিবায়োটিকের প্রয়োগ ব্যবস্থা বা ইনস্ট্রাকশনগুলো খুবই ইজি হবে, বুঝতে পারছো? যেন একজন মূর্খ লোকও যেন বুঝে ফেলে। তো এই ছিল আমাদের অ্যান্টিবায়োটিক। এরপরে আমি একটু পরে এসে তোমাদের পড়াবো হচ্ছে, আমি আমার জীবনে যদি কিছু করে থাকি খুব আনন্দ লাগে যেটা, সেটার জন্য আমার হচ্ছে এই জায়গাটাতে আমি একবার কাজ করছিলাম পুরা বাংলাদেশে। ফেসবুকে প্রথম আমি লেখাটা লিখি, পুরা বাংলাদেশে একবার হইচই তোলপাড় পড়ে যায়, অ্যান্টিবায়োটিক নিয়ে সবাই খুব সিরিয়াস হয়ে যায় একবারে। দেশের বাইরের পত্রিকা সবার সাথে আমার কথা হয় আর কি ওই সময়টাতে। সো এই জিনিসগুলো এখন ধীরে ধীরে আসতেছে, তো এগুলো রিডিং পড়বা। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অণুজীব এই জিনিসটা কিন্তু, যেমন সেদিন একটা মনে রিপোর্ট দেখলাম যে 36টা অ্যান্টিবায়োটিক সম্ভবত বাংলাদেশে কাজ করছে না। মানে এত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক যখন পৃথিবীতে প্রথম আসছে, ইটস লাইক, এর আগে কি হতো? গুলি লাগছে, অ্যান্টিবায়োটিক বলে তো কিছু নাই, গুলি তো বাইর করছো কিন্তু ইনফেকশন হয়ে মরে গেছো, পচন পচন ঘাটা শরীরে ছড়াই গেছে। কিন্তু এরপর থেকে গুলি লাগছে, কেটে গেছে, আচ্ছা অপারেশন করো, করে সেলাই দাও, অ্যান্টিবায়োটিক দাও, লোকটা ভালো হয়ে যাবে। একটা সময় এইভাবে কিন্তু অ্যান্টিবায়োটিক পুরা স্বাস্থ্য ব্যবস্থাটা, মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে। আর এখন এমন অবস্থা হয়েছে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে আর কাজ করে না। সো আমি একটা ব্রেক নিব, ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য দেখবা। ব্রেক থেকে এসে আমি তোমাদের হচ্ছে এই যে ধান গাছের যেটা আছে এটা তোমরা নিজেরাই পড়বা। হ্যাঁ, আমি দেখাই দেবো কোন যোগ্য জায়গা পড়বা। আর আমি তোমাদের হচ্ছে কলেরাটা আজকে পড়াবো। ছোট একটা ব্রেক। আজকে কোনো স্লাইড নাই মুহিম, স্লাইড
ওকে, সো এখন আমরা কলেরা শুরু করব, কিন্তু কলেরার আগে একটা রোগ আছে, আমি শুধু একটু বলে দিই। এইটা তোমরা রিডিং পড়লেই পারবা, পরীক্ষায় লিখতেও পারবা, সমস্যা নাই। প্রথমে আছে হচ্ছে ব্লাইট রোগ। হ্যাঁ, এই ব্লাইট রোগ মানে বোঝাচ্ছে যে পাতাগুলো মরে যায়। ওকে, টিস্যুগুলো নষ্ট হয়ে পাতাগুলো মরে যায়। সো এইটা হলো তার ডেফিনেশন, শুকিয়ে যায় বা মরে যায়। সো ধান গাছের ক্ষেত্রে এইটা হয়, ধান গাছের পাতা ফুল, ফল ফুল ইত্যাদিতে এই ধরনের ঘটনাটা দেখা যায়। এটা অ্যাকচুয়ালি গ্রীষ্মপ্রধান অঞ্চলে এই প্রকরণটা বেশি দেখা যায়, মানে আমাদের এই অঞ্চলটাতে বেশি দেখা যায়, বুঝছো? যদিও আমরা নাতিশীতোষ্ণ বলি, বাংলাদেশ কিন্তু গ্রীষ্মপ্রধান দেশ, বেশ গরম আর কি, শীতের সময় খুব এক্সট্রিম শীত নামে না। তো পরের যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো তার পজিটিভ এজেন্ট কোনটা, কোনটা দ্বারা অ্যাকচুয়ালি ঘটনা ঘটতেছে, এইটা এই ব্যাকটেরিয়াটা দ্বারা হচ্ছে। এই ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য দেখতে হবে, যেমন এরা দেখো সব না বোধক, নেগেটিভ। তাহলে বলো তো, ধান গাছের যে ব্লাইট রোগ ঘটাচ্ছে যে ব্যাকটেরিয়া, তার কোষ প্রাচীর পাতলা নাকি কোষ প্রাচীর পুরু, পেপটিডোগ্লাইকেন বেশি নাকি পেপটিডোগ্লাইকেন কম? কমেন্টে বলো তো। ধান গাছের পাতা থিন, তাই না, যেহেতু গ্রাম নেগেটিভ। তো এই ব্যাকটেরিয়ার দেখো মোটামুটি সবগুলোই নেগেটিভ বা না বোধক বা মাইনাস এইরকম বোঝায়, নেগেটিভ, না বোধক বা মাইনাস। এই যে দেখো নেগেটিভ, স্পোর তৈরি করে না, না বোধক, ক্যাপসুল মানে বাইরের কোনো এক্সট্রা ক্যাপসুল নাই, ব্যাকটেরিয়ার চারপাশে একটা কার্বোহাইড্রেটের ক্যাপসুল নাই, একটি মাত্র ফ্লাজেলা, দেখছ, ফ্লাজেলা একটা, তারপর হচ্ছে শেষ হয়ে গেল। দেখো, তাহলে এই ব্যাকটেরিয়াটা মনে থাকবে না। কোষ প্রাচীরের কথা যদি আসে, কোষ প্রাচীর থিন মানে গ্রাম নেগেটিভ, ফ্লাজেলা যদি আসে একটা, মাইনাস, একটা ফ্লাজেলা থাকে, স্পোর তৈরি করে না, সিম্পল। তাহলে এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা আমরা এখানে পড়ে নিব। তারপর আর কি কি দেখতে হবে, কোন জায়গায় এটা বেশি ছড়াচ্ছে, এই ব্যাকটেরিয়াটা কোথায় বেশি ছড়ায়। খুবই সহজ, দেখো, যেখানে উচ্চ তাপমাত্রা, আমরা তো কিছুক্ষণ আগে বললাম যে গ্রীষ্ম প্রধান অঞ্চলে শীত প্রধানের থেকে বেশি ছড়ায়। সো এই দেখো টেম্পারেচারের কথা বলছে, তাহলে আমাদের এখানে জলীয় বাষ্প মোটামুটি বেশি, যেহেতু গরম, এই জন্য আমাদের হিউমিডিটিও একটু বেশি। তো মানে অ্যাকচুয়ালি পানি বোঝাচ্ছে আর কি, তাহলে পানি বেশি, বৃষ্টিও মানে পানি বেশি, জমিতে অধিক পানি মানে পানি বেশি। সো এই জিনিসটা শুধু মনে রাখবা যে বেশি গরম আর পানি বেশি, হিউমিডিটি বেশি, জমিতে পানি বেশি, বৃষ্টির সময় এই জিনিসটা ছড়ায়। তোমরা দেখছো পানি বেশি অথচ পাতা শুকায় মরে যাইতেছে, ইন্টারেস্টিং ব্যাপার না? পাতা শুকায় মরে যাইতেছে কারণ পানি বেশি। আর পানি বেশি যখন থাকে, মানে বাতাসে আর্দ্রতা বেশি, টেম্পারেচার বেশি, বৃষ্টির সময় কিংবা ক্ষেতের মধ্যে পানি বেশি, সো পানি বেশিতে দেখো পাতা শুকায় যাচ্ছে। আর পরেরগুলো আমি বলবো না, এগুলো তোমাদের নিজেদের মতো করে এগুলো পড়বা, এগুলো নিয়ে আমি কোনো কথাই বলবো না, এগুলো আমার কথা বলতে ভালো লাগছে না, আমি বলিও না এগুলো, আমার কখনোই কোনো কোর্সে আমি এগুলো পড়াই না। ওটা তোমার নিজের দায়িত্ব, হ্যাঁ, তুমি নিজেই পারবা। এবার চলে আসে আমরা কলেরা। তোমরা বলো ভিব্রিও কলেরি নাকি সালমোনেলা টাইফি, কোনটা কলেরা ছড়ায়? বলো। ভিব্রিও কলেরি, নাম দেখে বোঝা যাচ্ছে যে কলেরিটা হচ্ছে কলেরা ছড়ায়। এবার চলে আসি ভিব্রিও। তোমাদের কি মনে আছে এই ব্যাকটেরিয়াটা দেখতে এইরকম কিছুটা, কমার মতো? ভিব্রিও শব্দের অর্থ হচ্ছে কমা, তাহলে এমন একটি ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি ভিব্রিও কলেরি। এবং এর চেহারার দেখে বলো তো যেটি মোনোফ্লাজেলা নাকি এমফিফ্লাজেলা নাকি পেরিফ্লাজেলেটেড? ওই পড়ছো না মোনোট্রাইকাস, এমফিট্রাইকাস, লোফোট্রাইকাস, পড়ছো না? এই ব্যাকটেরিয়াটার একটা মাত্র এরকম ফ্লাজেলা থাকে, দেখছো, একটা ফ্লাজেলা, চেহারা এরকম কমার মতো। ওকে, তাহলে ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়াটা, ভিব্রিও মানে হচ্ছে কমার মতো, একটা ফ্লাজেলা থাকে এবং এটি কলেরা সৃষ্টি করে। শেষ, মেডিকেল অ্যাডমিশনে কিন্তু কলেরা থেকে প্রশ্ন আসছিল, ওটা আজিবুর স্যারের বই থেকে সরাসরি আসছিল। এমন তথ্য থেকে প্রশ্ন আসছিল যে তথ্যগুলো স্টুডেন্ট আসলে না পড়লেও চলে, ওগুলো অ্যাক্সিডেন্টাল, বাট এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, কলেরা টপিকটা খুব ইম্পর্টেন্ট। দেখো ওই যে এখানে বলছে একটু বাঁকা, কমার মতো দেখতে, একটি মাত্র ফ্লাজেলাম থাকে,
ওকে, এবার বলো তো ব্যাকটেরিয়াটা ছোট, কমার মতো, একটা ফ্লাজেলা, ব্যাকটেরিয়াটা গ্রাম নেগেটিভ নাকি গ্রাম পজিটিভ? বলো তো, বোঝা যাচ্ছে না, কিন্তু একটু আগে যে ব্যাকটেরিয়াটা দেখলাম না, ওই ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়া মোটামুটি একই রকমই। ও গ্রাম নেগেটিভ, এও গ্রাম নেগেটিভ, ওরও একটা ফ্লাজেলা, এরও একটা ফ্লাজেলা। তাহলে এটা ম্যাচ করে পড়বা যে আজকে আমরা যে দুইটা ব্যাকটেরিয়া পড়লাম, দুটোই গ্রাম নেগেটিভ, দুটোরই একটি করে ফ্লাজেলা। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এর যদি একটা টক্সিন বা বিষ রিলিজ করে, এই ব্যাকটেরিয়াটা একটা যদি বিষ রিলিজ করে, তাহলে বিষটার নাম আমরা কি দিব বলো তো? কলেরা জেন বলবো না? কলেরা তৈরিকারী বিষ, তাকে আমরা বায়োলজির ভাষায় কি লিখবো? কলেরা জেন টক্সিন, রাইট? কলেরা জেনেসিস করে যে টক্সিন, তার নাম কলেরা জেন টক্সিন। তোমরাই বলো তো, এটা আমাদের মুখে হয়, এটা আমাদের স্কিনে হয়, নাকি এটা আমাদের অন্ত্রে হয়? কলেরা কোথায় হয়? পরিপাক নালীতে হয় না? তাহলে এইটা এক ধরনের কি টক্সিন বলো তো? অ্যান্টারোটক্সিন না? কলেরাজেন টক্সিনটা হলো এক ধরনের অ্যান্টারোটক্সিন। টক্সিন মানে বিষ, যে বিষক্রিয়া সৃষ্টি করে কোথায়? অ্যান্টারো মানে হচ্ছে পরিপাক নালী, পরিপাক নালীতে সে বিষক্রিয়া সৃষ্টি করে। ঠিক আছে, ডান। এবং মনে রাখবা বিভিন্ন ধরনের কিন্তু কলেরা আছে, বিভিন্ন ধরনের। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কলেরা হচ্ছে এশিয়াটিক কলেরা। এশিয়াটিক কলেরা হচ্ছে সবচেয়ে মারাত্মক। খুব দ্রুত আমাকে বলো তো, হেপাটাইটিসের যে ABCDE আছে, কোনটা সবচেয়ে বেশি হয়, কোনটা সবচেয়ে সিরিয়াস? বলো, হেপাটাইটিসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি হয়, কোনটা সবচেয়ে সিরিয়াস? বি বেশি, সি সিরিয়াস। আরে সাবাস, থ্যাংক ইউ। এখন আমরা যেটা পড়বো সেটা হলো কি, এর এক্সপ্লানেশন। মুহিব, কলেরা হইলে মনে রাখবা, কলেরা হইলে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হবে। উদর থেকে কি পাতলা পায়খানা হচ্ছে না? পেট থেকে হচ্ছে না? উদর থেকে হচ্ছে না? এই জন্য এটার নাম কি বলো তো? উদারাময় বলতে পারি না আমরা? তাহলে কলেরার বাংলা কি? উদারাময়। কারণ উদর থেকেই এই প্রবলেমটা হচ্ছে আমাদের। বন্ধুরা, এবার এক এক করে আগাই। যে কলেরার প্রধান লক্ষণ হচ্ছে উদারাময়, যার বাংলা হচ্ছে ডায়রিয়া। ওকে, তো এর দিকে কি হবে? প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হবে। এখন তোমরা বলো তো, যদি প্রথমে পাতলা পায়খানা হইতে থাকে, পরিপাক নালী তো মল শূন্য হয়ে যাবে, হবে না? পরিপাক নালী তার মল থাকবে? বারবার পাতলা পায়খানা হইলে তখন শুধু পানি বের হবে। বাথরুমে গেলে শুধু কি বের হবে? পানি। এবং কলেরার খুব স্পেসিফিক একটা বৈশিষ্ট্য হলো যে এই পানিটা একটু সাদা সাদা। মায়েরা যখন চাল ধোয় না, চাল ধোয়ার পর যে পানিটা ফেলে দেয়, সাদা, একটু সাদা রঙের না? এই পানিটার মতো কিন্তু বাথরুম হয়। তো এই জন্য বলা হয় চালে ধোয়া পানির মতো পায়খানা হবে। পেট যখন খালি হয়ে যাবে, মুহিব, মল শূন্য হয়ে যাবে, তখন চালে ধোয়া পানির মতো পানি বের হবে। ওকে, আচ্ছা, একটু একটু করে আগাই। তারপর কি বলছো? জ্বর। বলো তো, ব্যাকটেরিয়া একটা জীবাণু না? তোমার শরীরে যদি আসে, তোমার জ্বর হবে না? জ্বর হবে। পরেরটা হলো বমি। একটু ভালো করে দেখো, ব্যাকটেরিয়া আমার দেহে আসছে, বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ সে রিলিজ করতেছে। বিষাক্ত পদার্থটার নাম কি মুহিব? কলেরাজেন বিষ, কলেরাজেন টক্সিন, তাই না? তাহলে আমার শরীরে যদি বিষ থাকে, আমার কিন্তু অটোমেটিকলি বমি হবে। মনে রাখবা, শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়লে বমি হয়। তোমরা কি জানো, কারোর যে কিডনি ড্যামেজ হয়, কিডনি ইউরিয়া বাইর করতে পারে না। ইউরিয়া যখন আর বাইর করতে পারে না, শরীরে তখন ইউরিয়া জমে না? জমে। এবং ইউরিয়া যখন শরীরে জমে, তোমরা কি জানো, তখন বমি বমি ভাবটা বেশি হয়। কিডনি রোগীদের কিন্তু রুচি থাকে না, বমি বমি ভাব বেশি থাকে। এই জন্য ওই সময় প্রচুর পরিমাণে কি করতে হয়? ওই যে ইমিস্ট্যাট বা হচ্ছে ডমপেরিডন খাওয়াইতে হয় কিডনি রোগীকে। তো আমরা একটা জিনিস জানলাম, ব্যাকটেরিয়া যদি আমার শরীরে টক্সিন রিলিজ করে, বিষ রিলিজ করে, তাহলে আমার বমি হওয়ার পসিবিলিটিস বাড়বে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে নিচ দিয়েও পানি যাবে, উপর দিয়েও পানি যাবে, মানে বমি হবে। দুই দিক দিয়ে কিন্তু খুলে যাবে। বুঝছ? আচ্ছা, এবার চলে আসি আমরা পরেরটা। তোমরা বলো তো, একটা সময় তোমার শরীর থেকে পানি বের হতে হতে তোমার শরীরের ভেতরে পানির স্বল্পতা দেখা দিবে না? রক্তের ভেতরের পানিগুলো কমে যাবে না? তখন তুমি যদি পালস দেখতে চাও, পালসটা কি আর ঠিকঠাক পাবা? মনে হবে না যে গতিটা বা স্পিডটা একটু কমে গেছে? কারণ রক্ত থেকেও তো পানিগুলো বের হয়ে যাচ্ছে।
তাহলে কলেরা যখন আনকন্ট্রোলড হয়ে যায়, ঠিকঠাক তুমি ম্যানেজ করতে পারতেছো না, তখন তোমার নাড়ির গতিটাও ক্ষীণ হয়ে যাবে, মানে রক্ত নালী যেটা, তুমি পালসটাও ঠিকঠাক পাবা না। এবং এটা খুব খারাপ সাইন, বুঝছো, খুব খারাপ সাইন, মৃত্যুর লক্ষণ এগুলা। বলো তো, তোমার শরীর থেকে যখন পানি বের হতে থাকবে, রক্ত থেকে যখন পানি বের হয়ে যাচ্ছে, রক্ত থেকেও পানির পরিমাণ কমে যাচ্ছে, তখন তুমি পালস পাবা, ক্ষীণ হবে না? হবে কি না মহিম? এবং রক্ত থেকে যদি পানি কমে যায়, তোমরা আমাকে বলো তো, রক্তের পরিমাণ কমবে না? আর রক্তের পরিমাণ যদি কমে, তোমার শরীরে কি টেম্পারেচার কমবে না? রক্ত গরম আমাদের, তো রক্ত থেকে পানি যদি কমে, আমার শরীর কি ঠিকঠাক আর গরম থাকবে? থাকবে না, আমার শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ওই যে দেখো লেখা আছে, শরীর ঠান্ডা হয়ে যায়। এবার বলো তো, শরীর থেকে যদি পানি বের হয়, রক্ত থেকে যদি পানির পরিমাণ কমে, তাহলে রক্তগুলো কি ঠিকঠাক সারা দেহে প্রবাহিত হতে পারবে? রক্তগুলো আর কি ঘন হবে না? তো আমার মাথায় যদি ঠিকঠাক রক্ত না যায়, তাহলে আমার কি মাথায় অক্সিজেনের ঘাটতি দেখা দিবে না? আর অক্সিজেনের ঘাটতি যদি দেখা দেয়, আমার কি সেন্সলেস হয়ে যাব না? আনকনসাস হয়ে যাব না? আবার বলো, পানি কমে গেল শরীর থেকে, ফলে রক্তের পরিমাণও কমে গেল। রক্ত যদি কমে, টেম্পারেচারও কমবে, তারপর হচ্ছে পালসটাও কমবে, ক্ষীণ হবে। রক্ত কমে যাওয়ার কারণে আমার অক্সিজেন ঠিকঠাক মাথায় যাইতে পারবে না, মাথা তখন কি হবে? সেন্সলেস হয়ে যাবে। হবে কি না? মিলাইতে পারতেছি না আমরা? পারতেছি। আমার শরীরে যদি কোনো কারণে, মনে রাখবা, আমাদের এই যে পেশি টেশিগুলো আছে না, এই পেশিগুলো ঠিকঠাক কাজ করার জন্য আমার লবণ লাগে, সল্ট। তো কাউরে যদি পাতলা পায়খানা হয়, তার তো লবণের ঘাটতি হয় কি না? লবণের ঘাটতি যদি হয়ে যায়, আমার পেশিগুলো কি ঠিকঠাক সংকোচন প্রসারণ করতে পারবে? পারবে না। ক্রাম দেখা দিবে। হোয়াট ইজ ক্রাম? ক্রাম মানে ওই যে মাঝে মাঝে হয় না, যে উরুর মধ্যে একটা পেশি টান ধরছে, খুব ব্যথা লাগতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতে দৌড়াইতেছে, হঠাৎ করে একটা পেশিতে সেই টান, মনে হচ্ছে যেন সেই খামচায় ধরে আছে, দ্যাট ইজ কল্ড ক্র্যাম্প। বুঝছো কিছু? তাহলে যখন ডিহাইড্রেশন হয়, তখন কিন্তু কি হয়? ক্র্যাম্প হয় পেশিগুলোতে। আচ্ছা, ক্র্যাম্প একটা ভালো মানে গুরুত্বপূর্ণ লক্ষণ আর কি। তুমি বলো তো, বমি এবং ঘন ঘন যদি তোমার শরীরে পাতলা পায়খানা হয়, তোমার শরীরে পানি শূন্যতা দেখা যাবে, সেম কথা। তোমার এই জিনিসটা দেখো তো, প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। কেউ কি বলতে পারবা কেন প্রস্রাব বন্ধ হয়ে যায়? তাহলে আমি আবার বলি, আমার কিডনিতে রক্তগুলো ফিল্টার হয়, হয় না? রক্তনালীগুলো কিডনিতে যায়, গিয়ে ফিল্টার হয়। তোমরা কি জানো, রক্ততে একটা চাপ থাকে, যে কারণে কিডনিতে গিয়ে ফিল্টার হয়, মানে জোর করে গিয়ে ফিল্টার করা হয় আর কি। রক্তগুলো যায়, প্রচন্ড চাপে ফিল্টার হয়। তো তুমি বলো তো, আমার শরীরে যে ডায়রিয়া হয়, পানি তো কমে যাওয়ার কারণে আমার রক্ত কমবে না? রক্ত কমলে রক্তের চাপ কমবে না? আর রক্তের যদি চাপ কমে, তাহলে আমার কি কিডনিতে গিয়ে ফিল্টার হবে? রক্ত, চাপ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, চাপ ছাড়া ফিল্টার পসিবল না। তাহলে আমার তো রক্ত কমে গেছে, পানি কমার কারণে রক্ত কমছে, চাপ কমার কারণে আর ফিল্টার হবে না। তো তোমরা বলো তো, প্রস্রাব পাবো আর আমরা এই মানুষটার পাবো না? তো এই জন্য কোনো রুগী আসলে আমরা দেখি যে তার প্রস্রাব হয়েছে কিনা। কোনো মানুষের শরীরে যদি ফ্লুইড কমে যায়, আমরা খুব সতর্কভাবে খেয়াল রাখি তার ঠিকঠাক প্রস্রাব হচ্ছে কিনা। খুবই কমন একটা ডায়লগ, আমি আরেকবার বলি। ছোট একটা বাচ্চা বাড়িতে ডায়রিয়া হয়েছে, মায়েরা নিয়ে আসে শিশু ডায়রিয়া, বাসায় ডাক্তারের কাছে চলে আসে। ডাক্তার কিন্তু জিজ্ঞেস করে যে আপনার ছেলের বাচ্চার প্রস্রাব হচ্ছে কি না, হইলে কখন হয়েছে শেষবার, কতটুকু প্রস্রাব হয়েছে, জিজ্ঞেস করি আমরা। রুগীটা আবার মন খারাপ করে, হ্যাঁ ডাক্তার হয়েছে, হয়েছে কলেরা, মানে এক রাস্তা দিয়ে বাইর হইতেছে, আর ডাক্তার জিজ্ঞেস করতেছে সামনের রাস্তা দিয়ে বের হচ্ছে কিনা। হুম, বোঝো নাই? তখন রুগীর মন খারাপ হয়ে যায়। কানেক্টেড না আমাদের শরীর পুরা, তাই তো? কানেক্টেড। তোমার ডায়রিয়ার অবস্থান কেমন খারাপ বলো তো? প্রস্রাব বন্ধ হয়ে গেছে মানে ভয়ঙ্কর খারাপ না? পানি কমতে কমতে এমন অবস্থা, তোমার রক্তের চাপ আর নাই, তোমার কিডনি আর ফিল্টার করতে পারতেছে না, তোমার শরীরে বজ্র পদার্থের পরিমাণ এখন জমতেছে, এটা খারাপ না? খারাপ। আচ্ছা, তো এবার চলে আসি, রুগীর প্রচন্ড পিপাসা পাবে না প্রচুর ফ্লুইড কমে যাওয়ার কারণে? মনে হয় পুরো নদীর সামনে নামাই দিলে পুরো নদী খায় ফেলবে, হয় কি না? খিঁচুনির কথা তো একটু আগেই বললাম, মানে খিঁচুনি শুরু হয়ে যাবে আর কি। রক্তচাপ কমে যাবে, তাপমাত্রা কমে যাবে, এগুলো তো বারবার বলেছি। টেম্পারেচার একটু বেড়ে যাবে, কারণ জীবাণু আসছে, মুহিব, জ্বর হবে। রুগীর চোখ বসে যাবে, চোখটা একটু ভেতরে বসে যায় না? আমরা মানুষকে দেখে বলি না, তোর তো চোখ বসে গেছে, খুব টেনশনে আছিস। আসলে টেনশন নাই, ওর কলেরা হয়েছে, চিকিৎসা করে নেই। আচ্ছা,
দেহ বিবর্ণ হয়ে যায়। তোমরাই বলো তো, দেহের রক্ত থেকে যে ফ্লুইড কমতে থাকে, আমার দেহের স্কিন কেমন হয়ে যাবে? আগের মতো ফিল থাকবে? থাকবে না, বিবর্ণ হয়ে যাবে। এবং শরীর থেকে যে পানি বের হয়ে যায়, আমি ধীরে ধীরে একটা কিসমিস হয়ে যাব না? আমার স্কিনটা যদি আমি এরকম করে টান দিই, একটু এরকম করে টান দিই, টান দিয়ে ছেড়ে দিই, এই ভাঁজ হয়ে থাকবে না চামড়াটা? তোমরাই বলো। আর টান দিলাম, টান দেওয়ার পর যে ছেড়ে দিই, তাহলে পানি যদি ঠিকঠাক থাকে আমার স্কিন আবার আগের মতো হয়ে যাবে। বাট ফ্লুইড যদি কমে যায়, তাহলে এরকম নিলাম, ছেড়ে দিলে আস্তে 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 যাবে, গোজ ব্যাক ভেরি স্লোলি। আচ্ছা, তো ওইটাই বলছে আর কি, চামড়া কুচকে যায়। রুগীর শরীর থেকে তোমরাই বলো, ডায়রিয়া বা কলেরায় দুইটা জিনিস হারায় না, একটা পানি হারাচ্ছে আর একটা লবণ হারাচ্ছে। ইলেকট্রোলাইট মানে হচ্ছে লবণ। তো রক্তে দেখো কিসের পরিমাণ বাড়বে বলো তো? প্রোটিনের মাত্রা বাড়বে না? সহজ কথায় বলি আমি, রক্তে কি কি থাকে? রক্ত থাকে, সরি, কি কি থাকে দেখো তো? রক্ত কণিকা থাকে, প্লাজমা প্রোটিন থাকে, পানি থাকে, লবণ থাকে, এই মিলেই তো রক্ত, ঠিক কিনা? তোমার লবণ কমবে, তোমার পানি কমবে, তাহলে এবার বলো তো, এগুলো যদি কমে যায় তাহলে তুলনামূলক এগুলো বাড়বে কিনা? রক্তের প্রোটিন, রক্তকণিকার পরিমাণ তুলনামূলক বেশি হবে কিনা? কম্প্যারিজন করো। আমার বাসা থেকে তুমি চলে যাও, তাহলে আমার বাসায় আমার প্রভাব বাড়বে কিনা? বাড়বে। সো এটা কম্পারেটিভ কথাবার্তা আর কি। দেখো, একটা সময় গিয়ে হবে, দেখো রুগী মারা যেতে পারে, পসিবিলিটিস খুব হাই, ঠিকঠাক ম্যানেজ না করলে রুগী মারা যাবেই, এর কেউ আটকাইতে পারবে না। তারপর সামান্য কলেরা নিয়ে মৃত্যু হয়ে গেল। তো খুবই সিম্পল একটা বিষয়, হ্যাঁ, কলেরা ম্যানেজমেন্ট করা কিন্তু বেশ কমপ্লেক্স, সহজ না ব্যাপারটা। আবার যারা জানে তাদের ক্ষেত্রে খুবই সহজ। তো সারা জীবন তো ভাবছো যে পৃথিবীর জন্য, দেশের জন্য, আরো অনেক কারণে জীবন দিবা, দিয়ে মহিমান্বিত মৃত্যু অর্জন করবা, কিন্তু তোমার মৃত্যু হয়ে গেল কলেরাতে, তোমার জ্ঞানের অভাবে, নির্বুদ্ধিতার জন্য। খুব কষ্ট হবে না ব্যাপারটা মুহিম? সারা জীবন চাইছো গ্লোরিয়াস ডেথ, কিন্তু হয়ে গেল কি ইনগ্লোরিয়াস ডেথ, কলেরায় মৃত্যু। খুব খারাপ। কলেরা ম্যানেজমেন্ট কিন্তু সহজ আবার কঠিন। সো আমি বলবো, যাদের কলেরা হবে অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করো। বাসায় 3 দিন ধরে বাথরুম করতেছো, স্যালাইন আনতেছো আর খাইতেছো না, বাবা এমন না। কলেরা ম্যানেজমেন্ট করার আরও উপায় আছে, এবং কলেরা ম্যানেজমেন্ট করার জন্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, যেটা ডাক্তাররা প্র্যাকটিস করে। আচ্ছা, রক্ত থেকে পানি আর লবণ যদি কমে, একসময় রক্ত সংবহনতন্ত্র অচল হয়ে রোগীর মৃত্যু হবে। প্রতিকার যদি করতে চাও কি করো বলো? দুইটা জিনিস লস হয়েছে, একটা হচ্ছে ইলেকট্রোলাইট বা লবণ লস হয়েছে, একটা পানি লস হয়েছে, লবণ এবং পানি লস হয়েছে। তাহলে লবণ এবং পানির যে স্যালাইন আছে এইটা দিব। প্রশ্ন হলো, আমরা তাকে যে স্যালাইনটা দিব এটার নাম হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন স্যালাইন। তোমরা আমাকে বলো তো, রিহাইড্রেশন মানে কি? লবণ তোমার শরীরে দিবা, সাথে পানি দিবা, লবণ এবং পানি পরস্পরের সাথে কানেক্টেড, দুজন দুজনকে ধরে রাখবে শরীরের মধ্যে, রিহাইড্রেট করলা তুমি। এখন রোগটার হইতেছে বমি, তখন কি তুমি আর ওআরএস দিতে পারবা? মুখে আর স্যালাইন দিতে পারবা? তখন তোমাকে কি দিতে হবে? আইভি দিতে হবে, ইন্ট্রাভেনাস, মানে শিরার মধ্যে দিতে হবে, শিরার মধ্যে দিতে হবে। এই যে দেখো লেখা আছে, যখন পসিবল না জরুরি ভিত্তিতে আইভি ফ্লুইড দিতে হবে। এবং বাজারে কিন্তু কলেরা স্যালাইন বলে একটা স্যালাইন পাওয়া যায়, কলেরা স্যালাইন বলেই পাওয়া যায়, এরকম তৈরি করাই আছে। তো কলেরা স্যালাইন দিয়ে আমরা তখন তাকে সেভ করার ট্রাই করব। আর অ্যান্টিবায়োটিক দিব না আমরা? ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক দিব। কলেরা যদি হয় আর ভিব্রিও কলেরার জন্য যদি হয়, অ্যান্টিবায়োটিক দেবো, এবং খুব দ্রুত ভালো হয়। আমি এরকম হিস্ট্রি দেখছি চোখের সামনে, আমরা তো ছিলাম। তো রুগী হচ্ছে টানা 3-4 দিন ধরে কোনোভাবে আটকাইতে পারতেছে, স্যালাইন ট্যালাইন খেয়ে মেলা অবস্থা, হসপিটালে আসছে, 10 মিনিট পর থেকে তার চাপ নাই আর বাথরুম নাই, বন্ধ। মানে কলেরা প্রায় 10 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে ঠিক হয়ে গেছে, কারণ অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়। বুঝছো মহিম? তো এইটা অনেকে মিস করে। আবার এটার জন্য আবার হসপিটাল এতে যাবা না, ফার্মেসি ম্যানের কাছে যাবা না। রংপুরে তো বিশাল কেওয়াজ হইতেছে রংপুর মেডিকেলে, ডাক্তার কারা মানে ডেফিনিট করে দিতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে। তো যাই হোক, এবার চলে আসি প্রতিরোধ। প্রতিরোধের জিনিসটা দেখো তো, কলেরার যে ব্যাকটেরিয়াটা আছে এটা কিন্তু ছড়ায়, মাছির মাধ্যমে ছড়ায়, তারপর হচ্ছে পানিবাহিত, পানির মাধ্যমে ছড়ায়। তো যে এলাকায় কলেরা হয়, পুরো ওই এলাকাটা আগে একটা সময় কি হইতো, পুরো গ্রাম উজাড় হয়ে যাইতো, তাই না? এবং আশেপাশে মানুষজন তো প্রচুর ভয় টয় পাইতো, কান্নাকাটি, দোয়া দরুদ, নামাজ কালাম সব নিজেদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতো,
এমন একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। কিন্তু ওআরএস আসার পর, স্যালাইন আসার পর এখন মোটামুটি কন্ট্রোল। এবং তোমরা বোধহয় অনেকেই জানো না যে আইসিডিডিআরবি বলে একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশে, সারা পৃথিবীর সবচেয়ে বেশি কলেরা রিলেটেড রিসার্চগুলো এখানে সবচেয়ে বেশি হয়, বুঝছো? আইসিডিডিআরবিতে ঢাকা শহরে এটা হচ্ছে হেড অফিস। তো ডাক্তারদের কিন্তু একটা বেশ বড় অংশ কিন্তু এখানে রিসার্চ করে। আইসিডিডিআরবিতে শুধু যে কলেরা নিয়ে কাজ হয় তা না, অন্যান্য জিনিসগুলো নিয়েও কাজ হয়। শেষ, এগুলো রিডিং পড়বে, এগুলো কিছু না। ডান। মুহিব, মাইক্রোফোন ওপেন করে দাও। আজকে স্লাইডে কি? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে যে আপনি বলছিলেন যে হচ্ছে যে ব্যাকটেরিয়া আমাদের মানে ত্বকে থাকতে পারে, অন্ত্রে টন্ত্রে এগুলোতে থাকতে পারে, বাট রক্তে থাকতে পারে না। তো রক্ত কালচারে তো মানে আপনি যখন রক্ত কালচারটা ব্যাখ্যা করলেন তখন তো বললেন যে রক্ত থেকে ব্যাকটেরিয়া নিয়ে তারপরে ওইটাকে কালচার করে বা চাষ করে। তো রক্তে যেহেতু ব্যাকটেরিয়া থাকে না, তো রক্ত কালচারে মানে রক্ত থেকে ব্যাকটেরিয়াটা পাইলো কেমন? প্রশ্ন হচ্ছে রক্ত কালচার কে করে? তুমি বাসায় করো না ডাক্তারে করে? ডাক্তারি করে, বাট রক্ত থেকে তো ব্যাকটেরিয়া তুমি যাচ্ছে, আমাকে তাই কোশ্চেনের না? আনসার করতে দাও, কথার মধ্যে কথা ঢুকাবা না। শোনো, আমি বুঝছি তোমার কোশ্চেন। রক্তটাকে চাষ করার জন্য পাঠায় ডাক্তার, আর তুমি ডাক্তারের কাছে কেন গেছো? এমনিতে গেছো নাকি রোগ হওয়ার পরে গেছো? রোগ হওয়ার পরে গেছি। আর রোগ হওয়ার পরে গেছো মানে কি? ব্যাকটেরিয়া অলরেডি তোমার ব্লাডের মধ্যে ইনভেট করছে, ব্লাডে ঢুকে পড়ছে, তখনই তো গেছো, গেছো না? হ্যাঁ ভাইয়া। তাহলে ডাক্তার যখন কালচার করতে দিচ্ছে তার মানে অলরেডি তোমার ব্লাডে ব্যাকটেরিয়া চলে আসছে। আর তোমার ব্লাডে যদি ব্যাকটেরিয়া না থাকে তুমি ডাক্তারের কাছে কেন যাবা? তোমার তো রোগ নাই, তুমি তো নিরোগ। কারণ হ্যাঁ ভাই, আমার স্কিনেই প্রবলেম হয়েছে, এখানে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে, তখন ওখান থেকে সোয়াব, এখান থেকে সোয়াব নিয়ে পাঠিয়ে দিতে পারে। সো ডাক্তার যখন কালচার করতে দেয় তখন ডাক্তার মোটামুটি নিশ্চিত যে তোমার ব্যাকটেরিয়া রক্তে চলে আসছে। এই তো, তাছাড়া তো এই যে আমি তো এখন গিয়ে আমার রক্ত কালচার করবো না, করলে তো আমি পাবো না। আবার তুমি আমারে বলো তো, তোমার আজকে জ্বর হয়েছে, তুমি বাসায় অ্যান্টিবায়োটিক খাইতেছো, এখন 7 দিন পরে ডাক্তারের কাছে গেছো, ডাক্তার যখন তোমার জিজ্ঞেস করবে কি করলেন, তুমি বলছো স্যার আমি তো এজিথ্রোমাইসিন জিম্যাক্স কিনে এনে এনে খাইছি। তোমার কি এখন, তুমি বলো, তোমার কি এখন রক্ত কালচার করতে ডাক্তার পাঠাবে? আনসার করো, ভুল করো, সমস্যা নাই, বলো ডাক্তার কি তোমার এখন রক্ত কালচার করতে পাঠাবে? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? না ভাইয়া। আমি বললাম যে তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার যদি তোমার জিজ্ঞেস করে কেন আসছো, তুমি বলছো স্যার আমার তো খুব জ্বর। এখন ডাক্তার তোমার জিজ্ঞেস করছে তুমি কি করলা বাসায়, তুমি বলছো স্যার আমি 7 দিন ধরে অ্যান্টিবায়োটিক খাইতেছি। কোত্থেকে? যে কোনোভাবে তুমি খাইতেছো। ডাক্তার কিন্তু তোমার আর রক্ত কালচার করতে পাঠাবে না, কারণ ডাক্তার অলরেডি জানে তোমার রক্ত তুমি অ্যান্টিবায়োটিক খায় ক্লিন করছো। তো ডাক্তার যখন বুঝবে তোমার রক্তে ব্যাকটেরিয়া আছে তখন কালচারে পাঠাবে। ডাক্তার যখন বুঝবে তোমার রক্তে ব্যাকটেরিয়া নাই তখন কালচারে পাঠাবে না। আর তখনই কালচারে পাঠাবে তখন যখন তুমি অলরেডি অসুস্থ, তোমার ব্লাডে অলরেডি ব্যাকটেরিয়া অনুপ্রবেশ ঘটছে, তাছাড়া পাঠাবে না। আমার আমার রক্ত কিন্তু এখন পাঠালে আমি ব্যাকটেরিয়া পাবো না। ভাইয়া হচ্ছে যে আরেকটা কোশ্চেন ছিল যে বেসিলাস ব্যাকটেরিয়া গুলা যখন হচ্ছে আপনার লম্বা লম্বি ভাবে থাকে, তো ওরা ওই যে বইয়ের ছবিটাতে দেখলাম যে হচ্ছে ওরা পরস্পরের সাথে লাগে নাই, মানে ফ্লাজেলার মতো একটা অংশ বার হয়ে তারপরে লাগে আছে। তো এই ফ্লাজেলার মতো অংশটাকে মানে কি আসলে? ব্যাকটেরিয়ার সাথে যদি আরেকটা ব্যাকটেরিয়া যুক্ত থাকে, পরস্পরের সাথে যে, মানে ফ্লাজেলা না, পরস্পরের সাথে যে যুক্ত থাকে, এমন যে বাইধা রাখতে হবে ব্যাপারটা এমনও না। ওরা আছে একটা জায়গায় সবাই মিলে দলা পাকায় আছে, বা দুইজন পাশাপাশি আছে। আর একটা হলো একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়া পিলির মাধ্যমে যুক্ত থাকে, নট ফ্লাজেলা। তোমাদের আমি পড়াইছি, পিলি মানে হচ্ছে তার কাটার মতো ছোটোখাটো শক্ত ফাঁপা একটা জিনিস, পিলির মাধ্যমে কানেক্টেড থাকতে পারে। তার মানে আচ্ছা, ওকে। ওগুলা তাহলে কি ভাইয়া হচ্ছে পিলি, যে যে আপনার হচ্ছে যে বই যেগুলো দেওয়া আছে যে লম্বা লম্বি ভাবে যখন যুক্ত হয়ে আছে তখন একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার মাঝে যে আপনার ইয়া যেটা আছে ওইটা তাহলে তো পিলি না? তুমি আমার উল্টা কেন জিজ্ঞেস করতেছো? তোমাকে তো আমি পড়াইছি যে পিলি একমাত্র জিনিস যেটা অ্যাটাচমেন্ট করে, একটা আরেকটার সাথে যুক্ত করে, পোষকদের সাথেও যুক্ত করে কিংবা অন্য ব্যাকটেরিয়ার সাথেও যুক্ত করে। বলো পড়ছো কিনা জিনিসটা? হ্যাঁ ভাইয়া, বাট ওইটা তো ধরেন আপনার কোন একটা কাজ করতে হবে, যে একটা জিনিস পারাপার করতে হবে, তখন তো ইয়া হয়। বাট এরা তো হচ্ছে যে আপনি দলবদ্ধ ভাবে থাকলেই মানে ওই জিনিসটা করছে মানে এমনিতেই।
দেখো মানে কিছু জিনিস আছে যে প্রথম থেকে ডিসিশন নেওয়া যাবে না, যে ভাই ওটা তো কাজের জন্য যুক্ত হয়, এখন তো এমনিতেই বসে আছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো দুইটা ব্যাকটেরিয়া যদি পাশাপাশি যুক্ত থাকে, তোমার প্রশ্নটা যদি এমন হয় যে ভাই ওখানে পাশাপাশি দুইটা একসাথে বসে আছে নাকি একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আছে, আমার উত্তর যদি হয় যে যুক্ত হয়ে আছে, তাহলে তখন তোমার প্রশ্ন হয় ভাই কেমনে যুক্ত হয়েছে, তখন আমি বলবো যে একটা আরেকটার সাথে পিলি এরম করে ছিদ্র দিয়ে পিলি অ্যাড করে রাখছে, দুজনে অ্যাটাচড আছে। আবার তুমি যদি আমার বলো ভাইয়া পাশাপাশি আছে কিন্তু মাঝখানে স্পেস আছে, গায়ে গায়ে লাগে নাই কিন্তু এক জায়গায় বসে আছে, তখন আমি বলবো না, পিলি দ্বারা যুক্ত হয় নাই, ওরা গ্রো করতেছিল, ওরা ওই জায়গায় বসেছিল। ফু দাও, একটা ওদিকে উড়ে যাবে আর একটা অন্যদিকে উড়ে যাবে, এই তো। বংশবৃদ্ধি আর সংখ্যা বৃদ্ধি কি একই? বংশবৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি না, টেকনিক্যালি একই জিনিস, কিন্তু বংশবৃদ্ধি শব্দটা স্পেসিফিক, যে কোন একটা জীবের ক্ষেত্রে বলা হয়। যেমন ব্যাকটেরিয়া একটা জীব, অণুজীব, একটা জীব বা এককোষী জীব, ওর ক্ষেত্রে বংশবৃদ্ধি শব্দটা আমরা ব্যবহার করব। আর বংশবৃদ্ধির সময় তো সংখ্যা বাড়তেছে, সংখ্যা বৃদ্ধিও আমি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, বাট বংশবৃদ্ধিটা হচ্ছে যারা জীবন্ত তাদের ক্ষেত্রে। ভাইরাস তো জীব না, ভাইরাসে গিয়ে তুমি বংশবৃদ্ধি কথাটা বলতে পারো না, কারণ ভাইরাস তো জীব না। তো ভাইরাসে গিয়ে তোমাকে স্পেসিফিক করতে হবে যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটে, যেহেতু এটা রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থের সংখ্যা বাড়ে, নট বংশ বাড়ে। আর জীবাণু আর অ্যান্টিজেন এই দুইটা কি মানে সেম? কারণ ব্যাকটেরিয়া তো হচ্ছে আপনার জীবাণু, আর অ্যান্টি ব্যাকটেরিয়াকে তো অ্যান্টিজেনও বলি। আমি এটা নিয়ে এর আগেও বারবার বলেছি, জীবাণু এবং অ্যান্টিজেন এগুলো নিয়ে আমি কথা বলছি। জীবাণু শব্দটা এরকম, যে খুবই ছোট একটা জিনিস হইতে হবে এবং সেটাকে জীব হইতে হবে। যেমন ব্যাকটেরিয়া, ডিএনএ আছে, সো এটা একটা জীব, অণু আকৃতির বা ছোট আকৃতির, একে আমি জীবাণু বললাম। আবার এটাকে আমি অ্যান্টিজেন বলতে পারি কিনা, হ্যাঁ। এই ব্যাকটেরিয়া যদি আমার দেহে ঢোকে, তখন এই ব্যাকটেরিয়াটাকে দেখে আমার দেহ করবে কি একটা এইরকম জিনিস তৈরি করলো, সো দিস ইজ কল্ড অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা তৈরি হলো, এটা প্রতিরক্ষা ব্যবস্থা, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা, জীবাণুটা। তো মনে রাখবা, যারে দেখে অ্যান্টিবডি তৈরি হবে তাকে আমরা বলি অ্যান্টিবডি জেনেসিসকারী, অ্যান্টিবডি জেনেসিসকারী, সংক্ষেপে অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন কথাটা আমি কখন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলবো, যদি ব্যাকটেরিয়ার জন্য আমার দেহে অ্যান্টিবডি তৈরি হয়। আর ব্যাকটেরিয়াকে আমি কি অণুজীব বলতে পারি বা হচ্ছে জীবাণু বলতে পারি? ইয়েস, কারণ এটা একটা জীব, এটা অণু আকৃতির বা ছোট আকৃতির। দুইটা শব্দের অর্থ বুঝতে পারলেই তুমি এটা ধরতে পারবা। যেই অ্যান্টিবডি তৈরি করবে, তাহলে অপোজিটটাকে আমরা বলবো অ্যান্টিজেন। হ্যাঁ, হচ্ছে যে আর আরেকটা কোশ্চেন ছিল যে ট্রান্সফরমেশনের সময় ধরেন আপনার হচ্ছে যে কোন একটা মৃত ব্যাকটেরিয়া থেকে আহ, আপনার প্লাজমিডটা হচ্ছে যে অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে চলে গেল, তো এখন হচ্ছে যে ওই মৃত ব্যাকটেরিয়া আর হচ্ছে যে আপনার গ্রহণ করবে মানে প্লাজমিডটা গ্রহণ করবে ওই ব্যাকটেরিয়ার স্পেসিস কি একই হতে হবে না ভিন্ন হওয়া যাবে? সেম স্পেসিস, সেম স্পেসিস। আমার যদি আমার যদি পরিপাক নালীর মধ্যে একটা ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে একটা ডিএনএ প্রবেশ করে, ডেফিনেটলি পাশে কোনো ইকোলি ব্যাকটেরিয়া ছিল, সে মারা গেছে, তার ডিএনএটা প্রবেশ করছে, সেম স্পেসিসের হইতে হবে। এটা নিয়ে আমি সেদিন দেখছিলাম, প্রশ্ন আসছিল যে সবসময় সেম স্পেসিসের ক্ষেত্রে প্রজনন বা জনন হবে। আর কোনো প্রশ্ন আছে? জি, ওয়ালাইকুম ভাইয়া, সালাম। আমার কয়েকটা কোয়েশ্চেন ছিল। বলো। ফার্স্ট হচ্ছে আপনার গনোরিয়া ব্যাকটেরিয়াটা কি ভাইয়া, যেটা পিলি দ্বারা প্রসব দেহের সাথে যুক্ত থাকে? গনোরিয়া ব্যাকটেরিয়া। নিশেরিয়া গনোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, এ যে রোগ সৃষ্টি করে, তোমার দেহে যে রোগটা হবে, সেই রোগের নাম হচ্ছে গনোরিয়া। তাহলে তোমাকে স্পেসিফিক করে ফেলতে হবে যে রোগের নাম গনোরিয়া, কিন্তু ব্যাকটেরিয়ার নাম নিশেরিয়া গনোরি। ওকে। আচ্ছা, আর পিলি হচ্ছে এমন একটা জিনিস, আমি বলেছিলাম যে পিলি এমন একটা জিনিস, কারোর সাথে যুক্ত হইতে গেলে এই এই পিলির মতো তার কাঁটাটা সে ব্যবহার করে, যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হতে পারে। ওকে, জি ভাই। বাট গ্রাম পজিটিভের ক্ষেত্রে পিলি তেমন একটা পাওয়া যায় না। সো ডেফিনেটলি তাহলে নিশেরিয়া গনোরি পিলির মাধ্যমে যুক্ত হয়, তাহলে একটা গ্রাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধরে নেওয়া যায়, মানে পাতলা লেয়ার, পিলি দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। এইটা ইউজুয়ালি তোমার একটা মুখ, তো তোমার মুখের ভেতরে এইসব জায়গা কি ভেজা না, বলো তো? এইসব জায়গা, জি ভাইয়া। এইসব জায়গা ভেজা, এগুলোকে বলা হয় মিউকাস মেমব্রেন, কারণ মিউকাস দ্বারা এগুলো আবৃত থাকে। সো দিস ইজ মিউকাস মেমব্রেন। এই ব্যাকটেরিয়াটাই যে এখানে আসলো,
এসে মিউকাস মেমব্রেনের কোন একটা কোষের সাথে পিলি দ্বারা এরকম যুক্ত হয়ে গেল তার কাটা দিয়ে। পিলি দ্বারা যখন যুক্ত হয় তখন সেখানে গ্রো করে, টক্সিন রিলিজ করে, তখন এই মিউকাস মেমব্রেনটাতে তখন ঘা হয়। কি হবে বলো তো? এখন টক্সিনগুলোর জন্য, বিষাক্ত পদার্থের জন্য ঘা হবে, পুঁজ বের হবে না? জি ভাইয়া। আরো সহজ করে বলি, এই ব্যাকটেরিয়াটা যদি এখানে সংখ্যা বাড়ায় তাহলে নিউট্রোফিলরা এসে ব্যাকটেরিয়ার সাথে ফাইট করবে, ওখানে পুঁজ তৈরি হবে। তাহলে বলো তো এই জায়গা থেকে পুঁজ ক্ষরণ হবে কিনা? হ্যাঁ ভাইয়া। সো এটা একটা ব্যাকটেরিয়া পিলির মাধ্যমে পোষক কোষের সাথে যুক্ত হইলো, ওই জায়গায় টক্সিন রিলিজ করলো, ওখানে পুঁজ তৈরি হলো এবং পুঁজগুলো রিলিজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাকটেরিয়াটা সবচেয়ে বেশি কোথায় যায়? এই ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি যায় হচ্ছে পুরুষের যে ইউরেথ্রা আছে, এই যে দেখো এটা হচ্ছে মূত্রথলি, আর এই যে ভেতরটা হচ্ছে মূত্রনালী, নালী। তো এর ভেতরটাকেও কিন্তু আমরা মিউকাস মেমব্রেন বলি, কারণ এগুলোতে মিউকাস থাকে। ওকে, তো যৌন যদি কোনো কাউরের সাথে, আক্রান্ত কাউরের সাথে যৌন সম্পর্ক হয়, তখন এই ব্যাকটেরিয়াগুলো এখানে প্রবেশ করে এই সব জায়গায় যুক্ত হয়, হয়ে এখানকার মিউকাস মেমব্রেন থেকে পুঁজ তৈরি করে। তাহলে এবার বলো তো প্রস্রাবের সাথে কি পুঁজ পড়বে না? হ্যাঁ ভাইয়া। কিংবা প্রস্রাব হচ্ছে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মূত্রনালীর সামনে দিয়ে পুঁজ বের হচ্ছে, ধীরে ধীরে ঘা হবে, ক্ষত চিহ্ন হবে, দুর্গন্ধযুক্ত পুঁজ রিলিজ হবে। তখন আমরা কি বলবো? এই মানুষটার গনোরিয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কোন ব্যাকটেরিয়া দিয়ে হইলো? নিশেরিয়া গনোরি দ্বারা। এবং এর সাথে যদি কোনো ফিমেলের সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়, যৌন সম্পর্ক হয়, তাহলে ফিমেলের কি, ফিমেলের মূত্রনালী ওই জায়গায় কি ইনফেকশন হবে না? হয়ে কি তারও এরকম পুঁজ রিলিজ হবে না? জি ভাইয়া। আবার যদি তাদের সাথে অন্যদের কমিউনিকেশন কন্ট্যাক্ট হয়, তাদের ক্ষেত্রে এটা ছড়াবে। সো এটা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়, এই জন্য এটাকে বলা হয় নিশেরি গনোরিয়া রোগটাকে বলা হয় যে এটা হচ্ছে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই ব্যাকটেরিয়াটা সেক্সুয়াল কন্ডাক্টের মাধ্যমে ছড়ায় এবং কোথায় আক্রমণ করে? মিউকাস মেমব্রেনে আক্রমণ করে। এখন প্রশ্ন হচ্ছে একটা মানুষের মুখে এই জায়গায় আক্রমণ হইলো, কারোর ক্ষেত্রে এখানে হইলো, এটা কিভাবে বোঝা যায়? মজার ব্যাপার হলো, এটা তুমি যখন আচ্ছা ওই মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারটা পড়বা, তখন আমি এটা নিয়ে ডিটেইল কথা বলবো, এবং খুব ইন্টারেস্টিং একটা মানে মেকানিজম আর কি, প্যাথোফিজিওলজি। এরপর কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়াটা কি? ও সরি, হ্যাঁ ওটাই। লাস্ট ক্লাস করছো? হ্যাঁ ভাইয়া। লাস্ট ক্লাসে আবার দেখবা। লাস্ট ক্লাসে আমি বলছি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কাকে বলে। তুমি নামটাই বলতে পারতেছো না, তুমি লাস্ট ক্লাস দেখো নাই। লাস্ট ক্লাসে আমি ভালো করে বলছি যে গ্লাইকোলাইসিসের সময় যে এটিপি গুলো উৎপন্ন হয়, ওই সময়টাকেই বলা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। কারণ এটিপি তৈরি মানে হচ্ছে ফসফোরাইলেশন, আর ওখানে গ্লুকোজের ভাঙ্গনটা হয়। গ্লুকোজ একটা সাবস্ট্রেট বা বিক্রিয়ক, তো গ্লুকোজ থেকে যেহেতু ওখানে হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সাবস্ট্রেট থেকে। ক্লাস না করলে পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজটা কি বলো? এই গ্লুকোজটাকে আমরা বিক্রিয়ক বা সাবস্ট্রেট বলি কিনা? জি ভাইয়া। সাবস্ট্রেট নামটার সাথে পরিচিত নাকি তোমরা? বিক্রিয়কের আরেক নাম সাবস্ট্রেট, এটা তো জানো। আর যে উৎপাদ তৈরি হয় তার নাম প্রোডাক্ট, এটা তো জানো। জি ভাইয়া। তো এবার বলো তো, আমরা যখন ওই যে গ্লাইকোলাইসিস পড়ছি, শ্বসন পড়ছি, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির সময় কি এটিপি উৎপন্ন হয় না? হ্যাঁ ভাইয়া। এই এটিপি তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এটা একটা সময় গিয়ে আমি এগুলো ডিটেল পড়াবো। এখন তুমি আমারে বলো তো, সাবস্ট্রেটটা যখন ভাঙতেছে তখনই কি এটিপি তৈরি হচ্ছে না? জি। তো আমি এটাকে বলতে পারবো না যে সাবস্ট্রেট লেভেলে এটিপি তৈরি হচ্ছে, বা সাবস্ট্রেট থেকে ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে। এই তো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ক্লিয়ার? এরপর ভাইয়া হচ্ছে ক্রোমেটোফোর, মানে ওইটাকে একটু তুমি ক্লাস করো নাই, লাস্ট ক্লাস করো। ক্রোমাটোফোরও আমি সেদিন বলেছি, তো নামটা পর্যন্ত বলতে পারতেছো না। আসসালামু আলাইকুম ভাইয়া। তোমার পরের কোশ্চেনটা করো। আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি না, লিউটিনটা কি ভাইয়া? তুমি লাস্ট ক্লাস করো নাই, তুমি ক্লাসই করো নাই। প্লিজ ক্লাস দেখো। আমি ভলিউটিন বলছি, ক্রোমাটোফোর বলছি, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলছি, তুমি ক্লাস করো নাই। আচ্ছা ভাইয়া, গ্র্যানিউল ওইটাকে বলছেন? আমি গ্রানিউলও বলছি। গ্রানিউল মানে আছে ছোট দানা, আমি বলছি না এগুলা? আচ্ছা ভাইয়া। প্লিজ লাস্ট ক্লাস দেখো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, আর টিফিন বায়োলজি বুকটা কবে দেখতে নাগাদ চাচ্ছি। আসতে পারে? টিফিন বুকের কাজটা থেমে আছে কয়েকদিনের জন্য, 3টা চ্যাপ্টারের জন্য থেমে আছে। বোটানিটা আর কি রিলিজ হবে, তোমরা পেয়ে যাবা। আমার একটু সময় দাও। হ্যাঁ, আমি এত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, আসল কাজগুলোই করতে পারতেছি না।
যে কোনো মোমেন্টে আমি রিলিজ দিয়ে দিব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলো। জি ভাইয়া, বায়বীয় ব্যাকটেরিয়া কি? ক্লাস করো নাই? হ্যাঁ, আজকে ক্লাসটা করি নাই, গত ক্লাসটা করছি। ব্যাকটেরিয়ার প্রথম ক্লাসটা করছো? বায়বীয়, জি করছি। সুবিধাবাদী, অবায়বীয়, বাধ্যতামূলক ও অবায়বীয়। জি জি, বুঝছি বুঝছি যাও বুঝছি ভাইয়া, ক্লাস মনে করো। করছি। প্লিজ, কোশ্চেন নাই? ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি যেগুলো স্কিপ করলেন, আমি বলতে চাচ্ছি আপনি যেগুলো পড়াচ্ছেন আমি যদি শুধু ওগুলোই পড়ি, আর যেগুলো আপনি স্কিপ করছেন ওগুলো যদি না পড়ি তাহলে কি কিছু এই হবে? বন্দুক নিয়ে তো এর আমি গুলি করব। আমি স্কিপ কোথায় করছি? না ভাইয়া, ওই যে ব্যাকটেরিয়ার উপকারিতা মানে হচ্ছে যেগুলো পয়েন্ট আপনি বেশি মানে পড়াইছেন আর কি, যেগুলো আর যেগুলো বাদ এই দিলেন এই না এই ওয়েট, সারা বাংলাদেশ খুঁজে দেখো, হোল বাংলাদেশ আমি যা পড়াইছি ক্লাসে, যত বেশি পড়াইছি কেউ পড়ায়নি। স্কিপ করছে কি বলো তুমি? প্রত্যেকটা জায়গা আমি পড়াই। তো আমি যা পড়াইছি, মানে তুমি যদি একটুকু পড়ো তাহলে তুমি অ্যাডমিশন পরীক্ষা তো তোমার কেউ থামাইতে পারবে না। তুমি জানো আমি কত পড়াইছি। সো নেক্সট টাইমে ভুলেও, শোনো 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 কথা শোনো, নেক্সট টাইমে ভুলেও কোনোদিন বলবা না যে আমি কোনো জায়গায় স্কিপ করাইছি। এখন আমি যখন ধরা যাক, আমি যখন পড়াইলাম, পড়ানোর সময় কিছু কিছু লাইন আছে যেগুলোতে ব্যাকটেরিয়ার নাম পর্যন্ত নাই। তো এটা তুমি রিডিং পড়লেই বুঝতে পারবা আচ্ছা এই জায়গায় কি বলতে চাইছে। এখন ওই লাইনটা পড়ায় আমি তো তোমার বিরক্ত করতে পারি না। আমি জানি তুমি কোথায় আটকাবা, আলুর যে স্কিন ডিজিজ বা স্ক্যাবিজ বা খোসপাসলা হয়, স্কিনটার মতো দাগ হয়, এটা যে স্ক্যাবি বলে একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটা আমি সাথে সাথে বলে দিছি। এটা কে পড়াবে তোমারে? স্কিপ কোথায় করলাম? বুঝতে পারছিলাম যে পয়েন্ট গুলো যে আছে ওইটার কথা, মানে আমি শুধু এটা শিওর হইতে চাইছিলাম আপনি যতটুকু পড়াবেন অতটুকু পড়লেই কি হবে কিনা। আমি যতটুকু পড়ানো, আমি তো সব পড়াই, আমি সব পড়াই। জি স্যার, ওইটাই। এখন এতটুকু যদি পড়ো তুমি তো পণ্ডিত হয়ে যাবা, তোমার তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার কলেজের টিচার হিসেবে নিয়োগ পেয়ে যাওয়া। জি স্যার, এটাই শুনতে চাইছিলাম স্যার, এটাই শুনতে চাইছিলাম। বলো নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাইয়া, পুরো কোষ প্রাচীরে তো পিলি থাকে না, তাহলে অ্যাটাচমেন্ট হয় কিভাবে? এই পিলি থাকে, কিন্তু পিলিটা বাইর হয়ে আসে না আর কি। ও তো বাইরে না আসলে তো অ্যাটাচমেন্ট হওয়া কঠিন না? অ্যাটাচমেন্ট ছাড়াও অনেকভাবে তারা সংক্রমণ ঘটাইতে পারে। যে গিয়ে আমাকে যে অ্যাটাচ হইতে হবে ব্যাপারটা এমন না, পোষক কোষের সাথে যুক্ত হবে এমন না। তো পুরুর ক্ষেত্রে পিলিগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট, বুঝছো, যে এরকম। কিন্তু তুমি যখন এটার উপরে পুরু কোষ প্রাচীর দিবা, তুমি আমার বলো তো পিলিগুলো কি ভেতর ঢাকা পড়লো না? জি। তখন হ্যাঁ তাদের অ্যাটাচমেন্টের প্রবলেম হয়, বাট তারা কিন্তু ভাইরাস দ্বারা অ্যাটাক্ট হইতে পারে। তারা কি করতে পারে, ভেতরে বিষাক্ত পদার্থ তৈরি করে বাইরে রিলিজ পর্যন্ত করে দিতে পারে, তোমার রোগ সৃষ্টি করতে পারে, সবই করতে পারে। ওরা নিজেরা সংখ্যা বাড়াইতে পারে। এরা কি, এরা এরা চাইলে কি করতে পারে না? এইভাবে কি সংখ্যা বাড়াইতে পারে না? দুইটা হইলো না, জি সংখ্যা বাড়াচ্ছে, এও বিষ রিলিজ করতেছে, এও বিষ রিলিজ করতেছে, তোমার রোগ হবে না বিষাক্ত পদার্থ দিয়ে? জি জি। এই তো, পিলি যে লাগবেই তা তো না। আচ্ছা, বইয়ে আমাদের ব্যাকটেরিয়া যে চিত্রটা দেওয়া আছে, এটা কি সামান্য ভুল আছে? ভুল বলতে আমি বোঝাচ্ছিলাম যে হ্যাঁ, আপনার সামান্য ভুল আছে। আমি বলি কি কি ভুল আছে। প্রথম ভুলটা বলি, পিলি অনেক থাকে। হ্যাঁ জি জি ভাই, ওটা পিলি বলছিলাম। অনেক থাকে, ফ্লাজেলা বিহীন হইতে পারে, দুইটা ফ্লাজেলা থাকতে পারে, অনেক ফ্লাজেলা থাকতে পারে। তো আমাদের বই ফ্লাজেলা পরিমাণ এত বাড়াই দিছে, আর পিলি পরিমাণে একটা দিয়ে দিছে, মাথার উপর একটা শিং দিয়ে রাখছে। মাথাতে আর পিঠ নিচের দিকে। আচ্ছা। আর ভাই, আচ্ছা, পিলি তো ফাঁপা, আর আপনি বলছিলেন ভাই ফাঁপা অজনে এটা হার্ড হয়, কিন্তু ফাঁপা জিনিস কি বেশি হার্ড হয় না নিরেট বেশি হার্ড হয়? নিরেট হার্ড হয় এটা ঠিক আছে, কিন্তু ছোট জিনিসের ভেতরে যেটা ফাঁপা করো ওইটা আরেকটু হার্ড হয় আর কি, টাফ হার্ড হয়। মানে ব্যাপারটা এমন না যে চাপ দিলে মানে কি বলে এটাকে, ট্যাপ লাগবে না বা গভীর হবে না, ব্যাপারটা এমন না। আমি জাস্ট বলতে ছোট্ট একটা জিনিস ফাঁপা ভেতরে, এই পাশটা হার্ড হবে, এই পাশে নট চাপ দেওয়াটা, এইটা হার্ড হবে, বুঝছো? তবে একটু হালকা স্যার, সেটা হলো আপনার জিম্যাক্স কি খুবই খারাপ? মানে আমার কাছে তো একটা আশীর্বাদের মতো হয়ে গেছে স্যার এটা। তোমার কাছে আশীর্বাদের মতো হয়েছে, তার মানে তোমার এটা আমার ভয়ের ব্যাপার। এটা
না ভাই, আমি এর জন্য বলছি ভাই, আমার এই তো গত বছর যখন ওই শুরুর দিকে যখন জ্বর আসছিল, আমি প্রায় 15 দিন বা তারও বেশি আমি পপুলারে গেছিলাম, সরকারি মেডিকেলে গেছিলাম, কোনো জায়গাতে কোনো কাজ হচ্ছিল না। তারপরে ফার্মেসি ডাক্তার আমাকে জিম্যাক দিয়েছে, তা ফার্মেসি আমাকে একদম ডাক্তার দিছে নাকি ফার্মেসি ম্যান দিছে, যে দোকানদারি যে করে সে দিছে? দোকানদার দোকানদার, তারপর স্যার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের আর ওরকম। তোমার তোমার একটা ট্রিটমেন্ট প্ল্যান দেওয়ার পর প্রেসক্রিপশনের নিচে থাকে না 7 দিন পরে আসবেন, 15 দিন পরে আসবেন, গেছিলা এক ডাক্তারের কাছে? আমাকে নাপা দিয়েছিল তো, মানে বলছিল যে না ভালো হলে আসতে, আর এই যাওয়া তোমার হয়নি। বাসা কথা রাজশাহীতে? জি স্যার, রাজশাহীতে। হ্যাঁ, আমি রাজশাহীর মানুষ চিনি তো, আমার এলাকা না, আমি চিনি, মানে আমার বাসা রংপুরে কাছাকাছি আর কি। আমি তো বলছি যে কমন প্রবলেম হচ্ছে, তুমি দেখো অনেক ডাক্তার দেখাইছো, অনেক ডাক্তার কেন দেখাবা তুমি? তোমার হয় নাই নাপা দিয়ে ভালো, ডাক্তার তোমার তার হাতে অপশন রাখছে যে আমি এখন অ্যান্টিবায়োটিক দিব না, তোমাকে একটা ভালো সুযোগ দিছিল, তুমি কি করছো, ভালো হয় না আরেক ডাক্তারের কাছে গেছো বা অন্য জায়গায় গেছো, তুমি তো বললাই যে অনেক দেখাইছো হয় নাই, ওখানে গিয়ে পাইছো, মানে এত আফসোস। সরকারি করে পপুলারও কি ডাক্তারই তো বসে, হ্যাঁ হ্যাঁ, জি জি। তুমি ডাক্তার থেকে ডাক্তার সুইচ করছো, কিন্তু এক ডাক্তার যে তোমার দ্বিতীয়বার আসতে বলছে তুমি যাও নাই। তোমার কি মনে হয় না যে ডাক্তার তোমার প্যারাসিটামল দিচ্ছে সেই ডাক্তার তোমাকে জিম্যাক্স লিখতে পারতো না? তোমার কি মনে হয়েছে এটা কখনো? তার হ্যাঁ। তার কলম কলম ব্লক করে দেওয়া আছে যে এই ওয়ার্ডটা লিখতে পারবে না, পাপ হবে, জেলে যাবে, লেখা ছিল? না। তাহলে যাও নাই কেন? যাইতা পরের বার জিম্যাক্স দিয়ে দিত। পর পর যখন পর পর 2 মাস পর পর, মানে তখন মানে মাঝে মাঝে জ্বর হচ্ছিল, তখন আর কোনো কিছু খাইলে ভালো হয় না, জিম্যাক্স দিয়ে একদম ইয়া হয়ে গেছে। ক্ষতি হবে ভাই আর খাইলে। তুমি ডাক্তারের কাছে যাও তো, এইসব নিয়ে কথা বলার টাইম নেই, এত বুঝাই আচ্ছা তারপরে ভাই, বোঝে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আছে যে ভাই, বলছি। কিছু পণ্ডিত আছে, হ্যাঁ, ধরো আর একটা জীবনমুখী একটা উপদেশ দিই। কিছু পণ্ডিত আছে, ধরো দেখ স্কিন ডিজিজ হয়েছে, ডাক্তার বলছে যে 1 মাস বা 27 দিন বা 21 দিন ইউজ করবেন, তো 10 দিন ইউজ করছে, ভালো হয়ে গেছে, সে আর ইউজ করেনি। আবার কয়েকদিন পর যখন স্কিন ডিজিজ হয়েছে, এবার সে ডাক্তারের কাছে যায় নাই, পণ্ডিতি করে আবার কি করছে, আবার কিনে নিয়ে এসছে, আবার ওই 7 দিন 10 দিন ইউজ করে ভালো হয়ে গেছে। থার্ড টাইম যখন স্কিন ডিজিজটা আবার রিল্যাপস করছে, তখন আর 3 মাস 4 মাস সেম ওষুধ সে কিনতেছে আর লাগাইতেছে, ভালো হয়নি। প্রথমবার তো সে একটা মহাপাপ করছে, তাকে একটা ডোজ এত টাইম দিছিল যে ভালো হইলেও এতদিন স্কিনে লাগাবেন খাবেন, শোনে নাই। পরের বার সে নিজেই ওই রেপ্লিকেট করছে যে আমি আচ্ছা আছেই তো, গেলে এইটাই দিবে তো, আবার 7 দিন দিয়ে ভালো হয়েছে, আবার ডোজ কমপ্লিট করে নাই। তো একটা সময় গিয়ে ওইটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, ওই স্কিন ডিজিজ আর ভালো হবে না, সারা জীবন এখন ওই জিনিস নিয়ে থাকবা, ওই জিনিস ধীরে ধীরে স্প্রেড করবে, শেষ। একটা মানুষের স্কিনে একটাই, আমরা তো আর ঘাস ফড়িং না, আমরা তো তেলাপোকা না যে আমরা কয়েকদিন পর পর আমাদের খোলস চেঞ্জ করব। আমাদের বডি খুব সিরিয়াস জিনিস। ডাক্তার ডাকছে, তুমি যাও নাই, ডাক্তার এত ভালো একটা কাজ করছে, প্যারাসিটামল তোমার দিছে, তুমি কি করছো, চেঞ্জ করা শুরু করছো, এবং শেষে গিয়ে তুমি কার কাছে গেছো? ফার্মেসি ম্যানের কাছে। এখন রোগ হইলে তুমি আবার ওইটাই খাইতেছো, একটা প্রেসক্রিপশন দ্বিতীয়বার সেম রোগ হলেও খাওয়া যাবে না। আচ্ছা ভাইয়া, পরে। আর ভাইয়া, স্লাইম স্তর, এটা কি একটা স্তরের নাম বোঝানো বলা হচ্ছে? ক্যাপসিউলের আরেক নাম স্লাইম স্তর, কারণ ক্যাপসিউলটা পিচ্ছিল, কার্বোহাইড্রেট পিচ্ছিল হয়, স্লাইম মানে পিচ্ছিল, বাইরে একটা পিচ্ছিল লেয়ার আছে। আর ভাই, ভেক্টর জিনিসটা কি, এটা একটু বলেন তো, একটু বলছিলেন আপনি হয়তো। ভেক্টর মানে হচ্ছে বাহক, কারিগর। একটা গাড়ি যার বাহক, হ্যাঁ। যার পিঠে চড়ে জীবাণুগুলো ছড়ায়। এবার বলো তো, এডিস যে মশকি আছে, সে ডেঙ্গুর ভেক্টর না? হ্যাঁ। ডেঙ্গুর যে ভাইরাসটা আছে, এই মশকিগুলো ছড়ায় দেয়, তাহলে এই মশকিটার নাম ভেক্টর। প্লিজ নেক্সট কোশ্চেন। ভাই, থাইলাকয়েড, এটা হলো আপনার থলির মতো, এটা কি মনে রাখার জন্য ট্রিক্স, না এটা আসলে থলির মতো তাই থাইলাকয়েড নামকরণ করা হয়েছে? ওয়েড মানে মতো, থাইলাস শব্দের অর্থ হচ্ছে স্যাক বা থলি, ও থলির আচ্ছা। মতো। ট্রিক্স কেন আর হবে? ভাই, ট্রিক্স না, আচ্ছা। আর ভাই, বই যে আপনার সংখ্যাটা দেওয়া ছিল একটু, কিসের সংখ্যা? না আমি সংখ্যা মুখস্থ করা ওই কথা বলবেন, আমি অবশ্যই আমি বলছিলাম যে ওই যে উপযুক্ত পরিবেশ পেলে আপনার হলো 72 ঘন্টায়, মানে যে জন্য সারা হলো যে সংখ্যাটা দেওয়া আছে আপনার, যে 50,000 কেজি, এটা আসলে একটা কল্পনা টাইপের, না যে কোনোদিনও উপযুক্ত পরিবেশ পাবেও না, কোনোদিন আসলে এতগুলো ব্যাকটেরিয়া উৎপন্ন হবে না, না? তো ওটা তো ওখানেই বইলা দিছে, পাওয়া খুব মুশকিল আর কি। ওই পরিমাণ তৈরি হতে গেলে যে পরিমাণ খাওয়া লাগবে, আমার মতো আরো 710,000 মানুষ লাগবে, বুঝছো? 50,000 কেজি ব্যাকটেরিয়া যদি আমি নিজে পয়দা করতে চাই, আমার চেহারা হইতে হবে 100টা 200টা হাতির সমান।
প্লিজ নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। মিউকো শব্দের অর্থ কি? মিউকো শব্দের অর্থ হচ্ছে পিচ্ছিল, পিচ্ছিলের পেছনে শর্করা দায়ী। তাহলে মিউকো শব্দটা যদি কোনো জায়গায় ব্যবহার হয় তাহলে দেখবা ওখানে শর্করা বা গ্লাইকো, দেখো মিউকো এই কথাটা যেখানে থাকবে, মিউকো মানে পিচ্ছিল, এই পিচ্ছিলের জন্য দায়ী হচ্ছে শর্করা, এটা থাকতে পারে। শর্করা বলতে এই গ্লাইকোস এই কথাটা থাকতে পারে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট বা কার্ব এই কথাটা থাকতে পারে। এগুলো সবই শর্করা বোঝায়। তাহলে মিউকো মানে হলো এই জিনিসগুলো বোঝায়, শর্করা বোঝায়। মিউকো কার্বোহাইড্রেটকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ওই মিউকো কার্বোহাইড্রেট মানে হচ্ছে পিচ্ছিল শর্করা। এই জন্য স্যার কি এই যে কোষ প্রাচীরে যে মিউকো প্রোটিন এবং মিউকো পেপটাইড এই জাতীয়কে মিউরিন ও পেপটিডোগ্লাইকান বলে। মানে এই প্রোটিন এবং পেপটাইড থাকার কারণে মিউরিন হচ্ছে, আবার এই মিউকো থাকার কারণে কি এই যে পেপটিডোগ্লাইকান এইটা আসতেছে। এবার দেখো মিউরিন, এই মিউ মানে মিউকো, তাহলে বলো তো এই জিনিসটা থাকবে না। আর ইন মানে হচ্ছে প্রোটিন, প্রোটিনের বদলে তুমি কি পেপটাইড কথাটা ইউজ করতে পারো কিনা, পেপটাইড। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের চেইন। হ্যাঁ, তাহলে এবার আমাকে বলো যে মিউরিন মানে কি। এখানে শর্করা আছে, প্রোটিন আছে, তো আমি চাইলে এটাকে গ্লাইকো প্রোটিন বলতে পারি, তারপর হচ্ছে পেপটিডো গ্লাইকেন বলতে পারি, যে কোনোভাবে ম্যাচ করাইতে পারি। তোমরা এই যে শব্দগুলো দেখো, এই শব্দগুলোর মিনিং হচ্ছে এইটা আর এইটা একসাথে বোঝায়। স্যার আরেকটা কথা, যে এখানে আমাদের বোঝাচ্ছে যে পেপটিডোগ্লাইকান একটি কার্বোহাইড্রেট পলিমার। তার মধ্যে মানে পেপটিডো মানে পেপটিড, এটা তো আর কি ওই প্রোটিন থেকে আসছে, মানে অ্যামিনো অ্যাসিডের চেইন। তো এখানে স্যার পেপটিডোগ্লাইকান কি কার্বোহাইড্রেটের পলিমার কি বলে হাইলাইট কেন করছে? শেষ করি। পেপটিডো বলতে প্রোটিন, এটা তো একটা অংশ, এইটাতে এমিনো অ্যাসিড অনেক আছে, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা শুধু গ্লাইকান কথাটা বলি। গ্লাইকান বলতে এমন একটি শর্করা বোঝায় যেখানে গ্লুকোজ 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 এরকম শর্করা একটা পলিমার আছে। এটা এই অংশটার কথা বলছে, শর্করা পলিমারটা। এই অংশটা তো ডিফারেন্ট, এই অংশটাতে আমরা হাত দিব না, শর্করা নিয়ে এখানে কথা বলবো না, বুঝছো? গ্লাইকান মানে এখানে মানে শর্করা নিয়ে আমরা কথা বলবো না নাকি? গ্লাইকান মানে শর্করা বা মিউকো মানে শর্করা, এই অংশটার ভেতরেই কিন্তু শর্করার অনেক অনেক শর্করা আছে, ওই অংশটার মধ্যেই। মানে এই পেপটিডোগ্লাইকানের মধ্যে শর্করার পরিমাণটা বেশি, এরকম কিছু? পাগলা, আমি এইটার কথা বলি নাই, পেপটিডো কথাটা বাদ দাও মাথা থেকে, যে ওইটা মানে ওখানে অনেক এমিনো অ্যাসিড বা প্রোটিন অংশটা বোঝাচ্ছে। গ্লাইকান মানে কি শর্করা অংশটা বোঝাচ্ছে না। জি জি। এই শর্করা অংশের ভেতর এটা কিন্তু মনে হচ্ছে যে আচ্ছা একটা শর্করা, কি না, ওর ভেতর অনেক শর্করা আছে। তো এই জন্য এটা হলো কার্বোহাইড্রেট পলিমার হিসেবে। হ্যাঁ, এটা হচ্ছে কার্বোহাইড্রেট পলিমার বা শর্করা পলিমার, সাথে হচ্ছে প্রোটিন অংশ। আর আরেকটা হলো প্রশ্ন, যে এই যে মাইক্রোপ্লাজম প্লাজমা যে এর কোষ প্রাচীরকে বিগলিত করার জন্য লাইসোজাইম এনজাইম ব্যবহার করে, তাই না? এখন ওরা কোষ প্রাচীর বিগলিত কেন করে? প্রশ্ন হলো যে তুমি একটা বাসার মধ্যে থাকো, একটা দুর্গের মধ্যে থাকো, এখন তোমার যদি আমি মারতে চাই, তোমারে আমি গুলি করতে পারবো নাকি আগে দুর্গটা ভাঙবো তারপর গুলি করবো? ভাঙবেন ঢুকবেন তারপরে। আগে যদি আমরা দুর্গটা ভেঙে ফেলি তাহলে তোমাকে মেরে ফেলা সহজ। প্রশ্ন হলো এমন কোনো ব্যাকটেরিয়া আছে যাদের এই কোষ প্রাচীরটা এরকম বাইরে আছে, তো একটা লাইসোজাইম বলে একটা এনজাইম বোঝায়, এই এনজাইমটা তুমি যদি এটা ভাঙো তাহলে আলটিমেটলি কি এই ব্যাকটেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গটা ডান, মরে গেল। এখন যে কোনো কিছুতে ইজিলি কিন্তু এখানে মারা যায়। সো লাইসোজাইম শব্দের অর্থ হলো লাইসিসকারী এনজাইম বা ধ্বংসকারী এনজাইম। কি কোনটাকে ধ্বংস করে? কোষ প্রাচীরকে ধ্বংস করে। আমাদের লালার মধ্যে কিন্তু লাইসোজাইম এনজাইম আছে। তাহলে যে কোনো ব্যাকটেরিয়া এখানে দাও না কেন, ব্যাকটেরিয়াকে সে গলায় ফেলবে, কোষ প্রাচীরটাকে লাইসিস করে দেবে। আর কোনো প্রশ্ন আছে? এই লাইসোজাইম এই এনজাইমটা কে নিঃসরণ করে স্যার? আমাদের শরীর লাইসোজাইম এনজাইম নিঃসরণ করে। ইভেন ব্যাকটেরিয়ার শরীর মাঝে মাঝে ব্যাকটেরিয়া লাইসোজাইম এনজাইম নিজে বহন করে, নিজে তৈরি করে নেয় আর কি, করে নিজের সাথে রেখে দেয়। কোনো একটা ব্যাকটেরিয়াকে যখন আক্রমণ করে, ওই যে লাইটিক এবং লাইসোজেনিক চক্রে, তখন ওইটা দিয়েও সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গলায় দেয়।
স্যার এই লাইসোজাইম এনজাইমটা দেখি মাইকোপ্লাজমা বাদেও মানে অন্যান্য যে negative, যায়। যে ব্যাকটেরিয়া গুলো থাকে ওগুলোর কোষ প্রাচীর ধ্বংস করে দেবে। সবার যায় না, তবে অনেক জনেরই যায়। লাইসোজাইম হচ্ছে সিলেক্টিভ না, যে আমি এর ভাঙবো ওর ভাঙবো না, অ্যান্টিবায়োটিকের মতো এমন না। ও চেষ্টা করে সবারই ভাঙতে, অনেকের ভাঙতে পারে, অনেকের ভাঙতে পারে না। অ্যান্টিবায়োটিকের কনসেপ্টটা কি লাইসোজাইম এনজাইম এগুলো থেকেই গেছে নাকি? ওখান থেকে আসে নাই। আমরা যখন অ্যান্টিবায়োটিক তৈরি করতেছিলাম তখন এগুলো বছরের বছর গবেষণা করতে করতে ঠিক করা হয়েছে। আচ্ছা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এখন তো মানুষেরও ক্ষতি হচ্ছে, ব্যাকটেরিয়াও মরতেছে। তো ব্যাকটেরিয়া মারতে গিয়ে যদি মানুষটাকে মাইরা ফেলি, লাভ কি হলো? তাহলে এমন করে আমরা একটা ওষুধ তৈরি করে যে শুধু ব্যাকটেরিয়াটাকে মারবে, মানুষটার কোনো ক্ষতি করবে না। এভাবে ধীরে ধীরে আসছে এগুলো। ব্যাকটেরিয়ার জার্নিটা তো একদিন দুই দিনের না, 50-60 বছরের জার্নি। এই লাইসোজাইম এনজাইম কি মানব দেহে মানে মানব কোষের ক্ষতি করে, মানে কোষ প্রাচীরকে ধ্বংস করে? মানুষের কোষ প্রাচীর কোথায় আছে? করে নাকি সেটা জানতে চাচ্ছিলাম। মানুষের কোষ প্রাচীর আছে নাকি যে মানুষের কোষ প্রাচীর ধ্বংস করবে? ও সরি। নেক্সট কোশ্চেন। তোমরা করো, রিসার্চ করবা, বুঝছো? তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার চিন্তা ভাবনা বাদ দাও, বায়োটেকনোলজি বা মেডিকেলে গেলে রিসার্চ এগুলোতে যাওয়া। দয়া কইরা ওই ক্লিনিকের ডাক্তার, চেম্বারের ডাক্তার হইও না সবসময়। যাই করো ওটাও হইতে পারো, বাট রিসার্চ করো সবাই। থ্যাংক ইউ সবাইকে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। বৃহস্পতিবার নাম হইব সামনে। আজকে কি বার? রবিবার। মঙ্গলবার ক্লাস আছে, বৃহস্পতিবার ক্লাস আছে। বৃহস্পতিবার গার্ডিয়ানদের সাথে দেখা, সবাইরে আমি চাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।